বেশ দেখো, নোটটা দেখবে আমাদের। আমাদের এই যে মাস ভেরিয়েশন শুরু করবো। মাস ভেরিয়েশন, এটা আমরা একটা লজিক দিয়ে আগের দিন বলেছিলাম যে মাস ভেরিয়েশনের গল্পটা একটা লজিক দিয়ে আসবে। তাই তো মনে হচ্ছে লজিকটা, যে আমরা বলেছিলাম যে যে লজিকটা বলতে অবশ্যই কিন্তু এইভাবে আসেনি, কিন্তু একটা লজিক সেভাবে আমাদের ভাবা যেতে পারে যে হ্যাঁ, রিলেটিভিটিতে মাসের একটা ভেরিয়েশন হওয়া উচিত। ঠিক আছে, এই যে একটা উচিতের ব্যাপার যে হ্যাঁ, না হলে ঠিক হবে না, এই ব্যাপারটা কিন্তু আমরা একটু আইডিয়া করতে পারবো। দেখো, রিলেটিভিটি কিন্তু কখনো কোনো বস্তুর উপরে কত বল প্রযুক্ত হবে, হাউ মাচ ফোর্স, একটা কতটা ফোর্স একটা বস্তুর উপর প্রযুক্ত হবে, সেটা নিয়ে কোনো লিমিটেশন নেই দিয়েছিল। যে বস্তুর উপরে এক্স নিউটন, এর চেয়ে বেশি বল প্রয়োগ করা যাবে না। নিউটন, আইনস্টাইন একটাই লিমিটেশন দিয়েছিল, যে যাই করবে করো, আলোর চেয়ে বেশি বেগ সম্ভব নয়। আর কোনো লিমিটেশন আছে? দেখো, রিলেটিভিটিতে আইনস্টাইনের তরফে আর কিন্তু কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি। একটাই রেস্ট্রিকশন, ইউ ক্যান নট ইন এনি সার্কামস্ট্যান্সেস এক্সিডস দ্য স্পিড অফ লাইট। তুমি বোঝা গেল? তুমি আর যা কিছু করো, আলোর চেয়ে বেশি বেগ সম্ভব নয়, এইটুকু বলেছিল। কোনো অবজেক্টের উপরে কোনো একটা অবজেক্টের অ্যাক্সেলারেশন কত হবে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, কোনো লিমিটেশন নেই। হুম, অ্যাক্সেলারেশন হবে কি, আইনস্টাইন কোনো লিমিটেশন দিয়েছিল রিলেটিভিটিতে? কোনো ভ্যালু তো নাই। ঠিক আছে, কোনো অবজেক্টের উপর কত ফোর্স কাজ করবে, কোনো লিমিটেশন নাই। শুধুমাত্র বলেছে দেখো, যা ফোর্স করবে করবে, সে ফোর্স যেন আলোর বেগেছে বেশি বেগে ঠিলতে না পারে। কি বলে বোঝা গেল? কি বল বোঝা গেল কি বললাম? কারণ ফোর্সের উপর কিন্তু কোনো লিমিটেশন নেই, কিন্তু আলোর চেয়ে বেশি বেগে সম্ভব নয়। শুধুমাত্র এইটুকু বুঝতে হবে নিউটনে। তাহলে আমি বললাম এই আইনস্টাইনের ব্যাপার, তাহলে আইনস্টাইনের থিওরিটা যদি আমি লাগাই, এই কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স দিলাম, তাহলে অবজেক্টের ভেলোসিটি পাবে না, পাবে না? আগে যা ফোর্স দিয়েছিলাম তার চেয়ে একটু বেশি ফোর্স দিলাম, এবার কি হবে? বেগটা আরো বাড়বে। আরো বেশি ফোর্স দিলাম, বেগটা কি হবে? আরো বাড়বে। এই করতে করতে আমি ফোর্সটাকে ইনক্রিজ করে করে গেলাম, তাহলে ভেলোসিটিও কি হবে? বাড়তে বাড়তে যাবে। একটা সময় এমন ফোর্স আসবে যে ফোর্সের পর কি হবে, ভেলোসিটিটা সি হয়ে যাবে। তাই তো? তাহলে একটা ফোর্স পাবো, সাপোজ এক্স অ্যামাউন্ট অফ ফোর্স পেলাম, যে ফোর্স দিলে কি হবে, অবজেক্টের উপরে অবজেক্টের ভেলোসিটি কতটা গেইন করবে, সি। আচ্ছা, নিউ আইনস্টাইন কি বলেছে এর চেয়ে বেশি ফোর্স দেওয়া যাবে না? আইনস্টাইন বলেছে ফোর্স কোনো লিমিটেশন নাই, তুমি এক্স এর চেয়ে বেশি ফোর্স দিলে এবার ফোর্স কি করবে, আর তো ভেলোসিটি বাড়াতে পারবে না। তাহলে কি হবে বল? ফোর্স দিয়েছি মানে তো কিছু তো একটা হয়েছে, কি বাড়বে তার? কি বলে বোঝা গেল? তাহলে নিউটনের সূত্র যদি আমি এফ ইকুয়াল টু এম এ লাগে, তাহলে এখানে কি আছে, একটা মোমেন্টাম পাচ্ছি, তাহলে পি ইকুয়াল টু এম টি করে, তাহলে আলটিমেটলি কি, যখন সি হয়ে গেল তাহলে ও কি বাড়বে? আর তো বাড়ার কিছু নাই। তাহলে এবার কি বাড়বে, এখানে যে মাস আছে সেই মাসটা কি হবে, বাড়তে হবে। আর কোনো অপশন আছে? যেহেতু ফোর্স এর উপর কোনো লিমিটেশন নাই, তাহলে কাউকে তো বাড়তে হবে, কারণ ওটা তো আমি আলোর চেয়ে বেশি বা কোন আইনস্টাইন মান বলে যাই না। তাহলে আমি ফোর্স দিয়ে যেতেই পারি। তাহলে একসময় কি বাড়তে হবে তাহলে? কি বলে বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কি হবে, ঘষাপাত মাঝে একটা থিওরি। আইনস্টাইন যদি এভাবে চিন্তা করেন, না আমরা কি বলছি যে হ্যাঁ, আইনস্টাইন থিওরি যদি ঠিক হয়, তাহলে মাসের একটা ভেরিয়েশন কিন্তু হতেই হবে। তাছাড়া কিন্তু কি হবে, আমি ফোর্স দেবো, বস্তুর ভেলোসিটি বাড়বে না, তো কি করে ব্যাখ্যা করে বলো? যে আমি ফোর্স বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি কিন্তু ভেলোসিটি বাড়ছে না, এটা হতে পারে? তুমি যার জন্য ঠেলেছো একটা অবজেক্টকে, তার চেয়ে বেশি জন্য ঠেললে, তাহলে কি এক্সপেক্ট করবে? বেশি জুড়ে যাবে, বলছে না যাবে না। তাহলে বলো, আমি যে ঠেললাম কষ্ট করে, আমি যে বেশি বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি, তার ইফেক্ট কি হয়েছে? তার ইফেক্ট নিশ্চয়ই কোথাও তো আসতে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম এ, অ্যাক্সেলারেশন একটা নির্দিষ্ট জায়গার পর এমন অ্যাক্সেলারেশন হয়ে গেছে, আলোর চেয়ে বেশি বেগ, মানে আলোর বেগে চলে গেছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এমন জোরে ঠেলেছি যাতে এমন এ হয়ে যেতে, ইউ ভিটা কত হয়ে গেছে, সি হয়ে গেছে। তাহলে এফ ইকুয়াল টু এম এ যদি আমি রিলেশন লাগাই, এফ ইকুয়াল টু এম এ যদি রিলেশন লাগাই, তাহলে এর পর যদি আমি আরো দিয়ে দিই, ফোর্স দিই, তাহলে যে ভেলোসিটি পাবো সেই ভেলোসিটি গ্রেটার দেন সি হয়ে যাবে না, হবে না? সেটা সম্ভব নয়। তাহলে এখানে অ্যাক্সেলারেশন আর চেয়ে বেশি বাড়া সম্ভব নয়, তাহলে কি বাড়বে এবার? তাহলে এইটাকে কি বলে আমাদের
একটা বাজে ধরনের লজিক, যে লজিকের সাথে বুঝতে পারছি কি বলতে, যে হ্যাঁ মাসটা বাড়ানো উচিত। কেন বাজে লজিক বলছি? কারণ এই লজিকটা বলছে আচ্ছা তার মানে যতক্ষণ পর্যন্ত না ওই কন্ডিশন আসছে ততক্ষণ পর্যন্ত মাস চেঞ্জ হবে না, তাই তো? কি বলছে? যতক্ষণ না সি আসে ততক্ষণ পর্যন্ত সি ভেলোসিটি বেড়ে বেড়ে যাবে, মাসের পরিবর্তন হবে না, এই লজিকটা তাই বলছে। হ্যাঁ সি এর পরে একটা মাসের ভেরিয়েশন আসতে হবে, কিন্তু রিলেটিভিটি বলছে তা না। যখন থেকে ফোর্স দিতে আরম্ভ করলে তখন থেকে ভেলোসিটিও বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, মাসের পরিবর্তন আসছে, কিন্তু পরিবর্তনটা এতটা কম যে আমরা বুঝতে পারি না। কি বলে বোঝা গেল? এখন এইটা কেন দরকার পড়লো, এবার আমরা দেখবো যে গল্পটার কথা এসেছে মাসের ভেরিয়েশন। মাসের ভেরিয়েশন এলো যে আইনস্টাইন এসে গোটা বিজ্ঞানটাকে উল্টো পাল্টা করে বললো লেন্থ ফিক্স নাই, টাইম ফিক্স নাই। তাহলে দৈর্ঘ্য মানে লেন্থ আর টাইম যদি ফিক্স না থাকে তাহলে velocity কত বটে? ভেলোসিটি তো ওই ভি বাই এক্স বাই টি, সরণ বাই সময়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট তো আইনস্টাইন বলে দিল তো কোনো ঠিকঠাক নাই, টাইমেরও কোনো মা বাবা নাই। তাহলে কি হয়ে গেল, ভেলোসিটিরও কোনো মা বাবা নাই। বুঝতে পারলে কি বললাম? তাহলে ভেলোসিটি যদি মা বাবা না থাকে তাহলে মোমেন্টামেরও কিছু নাই, তাহলে মোমেন্টাম বাড়তেও পারে কমতেও পারে। এই হয়ে গেল সমস্যা। আমরা কি পড়েছিলাম? মোমেন্টাম ইজ এ কনজার্ভ কোয়ান্টিটি। কি পড়েছিলাম? মোমেন্টাম কনজার্ভ, তাই তো? এনার্জি কি বটে? কনজার্ভ। এই কনজার্ভ কোয়ান্টিটি গুলো কি দিয়েছিল ফিজিক্সকে? ফিজিক্সকে একটা বড় ভিউ দিয়েছিল, কারণ যখনই কোনো একটা কনজার্ভ কোয়ান্টিটি পাওয়া যায় না, আমরা মোশনকে অনেক ডিটেল ব্যাখ্যা করতে পারি অনেক লো ইনফরমেশনে। খেয়াল করে দেখো, একটা বন্দুকে গুলি নিয়ে ছুড়লাম, তাহলে বন্দুকটা কোন দিকে যাবে? আচ্ছা তোমাকে কোনো নিউটন ইকুয়েশন সলভ করতে হলো, কোনো ভেক্টর ল লাগাতে হলো? জাস্ট ইউজিং দ্য কনসেপ্ট অফ মোমেন্টাম, যে টোটাল মোমেন্টাম জিরো ছিল, তাহলে বুলেটটা সামনে মোমেন্টামে চলে গেল, তাহলে বন্দুকটা কোন দিকে যাবে? তো দেখো, উইথ ভেরি লেস ইনফরমেশন উই ক্যান প্রেডিক্ট very large amount of data if this we have some conserved quantity. তাহলে এবার নেক্সট স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে গেল, আচ্ছা তাহলে কি রিলেটিভিটিতে মোমেন্টাম কনজার্ভ হবে না হবে না? কারণ কি বললাম, ভেলোসিটি যে যা কিছু মাপবে, যদি বিভিন্ন অবজারভার বিভিন্ন লেন্থ মাপে, বিভিন্ন অবজারভার যদি বিভিন্ন টাইম মাপে, তাহলে বিভিন্ন অবজারভার বিভিন্ন ভেলোসিটি মাপবে। তাহলে মাস ইন্টু ভেলোসিটি যদি মোমেন্টাম হয়, তাহলে বিভিন্ন অবজারভার কি হবে, বিভিন্ন মোমেন্টাম মাপবে। তাহলে মোমেন্টাম যে কনজার্ভ হবে সেই নিয়ে কোনো একমত হতেও পারে, আবার নাও হতে পারে। কি বলে বোঝা গেল? তাহলে উইল দ্য মোমেন্টাম রিমেইন কনজার্ভড ইন রিলেটিভিটি? তাহলে মনে হচ্ছে না, কনজার্ভ হবে না। এবার প্রশ্ন হলো যে আহ, আমরা যখন কোনো হাই এনার্জি ঘটনা এক্সপেরিমেন্টালি দেখছি, সেই ঘটনা কিন্তু মোমেন্টাম কনজারভেশন ল লাগিয়ে ব্যাখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোমেন্টাম কনজার্ভ এই লটা লাগালে কি হবে, ব্যাখ্যা হয়ে যাবে, ভ্যালুটা মিলছে না কিন্তু। যেমন ধরো একটা বুলেট, তার মাস হচ্ছে 2 গ্রাম, সেটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বেরিয়ে গেল সামনের দিকে। একটা বুলেট বুলেট তার মাস হচ্ছে 2 গ্রাম, সেটা সাপোজ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে বেরিয়ে গেল। যে বন্দুকটা আছে সেই বন্দুকটার মাস অফ দ্য গান কত বটে? মাস অফ দ্য গান হচ্ছে সাপোজ 4 গ্রাম। তাহলে হোয়াট উইল বি দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান? বন্দুকটা কত বেগে পিছন দিকে চলে আসবে? কি করে করবো? বলা হচ্ছে এই জিরো গুণফল সমান এটা ইন্টু ভি হবে, তাহলে 2 × 5 = 4 × ভি হতে হবে। ঠিক আছে, তাহলে এইটা ভাগ করে দিলাম, তাহলে কত ভেলোসিটি হবে? 2.5 মিটার পার সেকেন্ড। এটা যদি নাও জানতাম ক্যালকুলেশন গুলো, তবুও বলতে পারতাম যে পিছন দিকে যাবে। যেদিকে বুলেট গিয়েছে, যেদিকে গুলি গেছে, বন্দুক তার কোন দিকে যাবে? উল্টো দিকে যাবে। কত ভেলোসিটি হবে সেটা হয়তো আমাকে কি করতে হবে, এই মোমেন্টাম কনজার্ভ ল লাগিয়ে ব্যাখ্যা করতে হবে। যখন আমরা হাই এনার্জি ফিজিক্সে গেলাম, যেখানে আমরা কি বলছি নিউটনের থিওরি ভ্যালিড হবে না, সেখানে যখন কোনো একটা ঘটনা ব্যাখ্যা করতে গেলাম, যে একটা ধরে রাখো নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াস থেকে একটা আলফা পার্টিকেল সামনে থেকে বেরিয়ে গেল। এখানে একটা নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াস থেকে একটা আলফা পার্টিকেল সামনে থেকে বেরিয়ে গেল, আলফা টিকে হয়েছে। তাহলে আলফা বেরিয়ে যাওয়ার পর যে নিউক্লিয়াসটা থাকলো, সেই নিউক্লিয়াসটা কোন দিকে যাবে?
আলফা যদি এইদিকে যায়, দেখা যাচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই মোমেন্টাম কি বটে, কনজার্ভ নিশ্চয়ই হয়েছে। আমরা যখন এটা ব্যাখ্যা করতে পারছি। এবার বললাম যে আচ্ছা আলফার মাস মাপলাম এম, আলফার ভেলোসিটি মাপলাম ভি, যেটা পড়ে রইলো আলটিমেটলি তারপরে বেরিয়ে যাওয়ার পর তার মাস মাপলাম এম। এই যখন আমি এখান থেকে ভেলোসিটি বার করতে গেলাম ভি ওয়ান, সেটা কত বটে এম ভি বাই ক্যাপিটাল এম, তাই তো? এর ভেলোসিটি কত হবে? ভেলোসিটির উত্তর কিন্তু মিলল। কি বলে বোঝা গেল? তাহলে মোমেন্টাম কনজার্ভ হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো আমাদের দ্বিমত নেই। কিন্তু মোমেন্টাম কনজার্ভ হলেও আমরা উত্তর আর বার করতে পারছি না। সমস্যাটা বোঝা গেল? ডিকে হচ্ছে, ডিকে তো একটা প্রসেস। ডিকে হচ্ছে মানে কি বটে, একটা এতে বন্ধু থেকে গুলি বার করা। আলফা গান তোমরা পড়েছো, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। কোনা কথার উপর আলফা কণা বেরোবে, তো সে বন্ধু কি, ন্যাচারাল বন্ধু। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কোন দিকে যাবে সেটা প্রেডিকশন হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি প্রেডিকশন হয়ে যাচ্ছে। যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোয়, এই কোন দিকে বেরোবে এক্স্যাক্টলি প্রেডিকশন হয়ে যাচ্ছে। সমস্যা কোথায় আসছে? ক্যালকুলেশন। ঠিক আছে, তখন এটা বুঝতে পারা গেল যে ঠিক আছে, সো ইন রিলেটিভিটি অলসো মোমেন্টাম ইজ কনজার্ভ। এটা আমরা সিদ্ধান্তে পৌঁছলাম। আর কি সিদ্ধান্তে পৌঁছলাম? যে ভেলোসিটি উত্তর মিলছে না, তার মানে কি বটে, ফর্মুলা অফ মোমেন্টাম ইজ নট এম ভি। এই জন্য গন্ডগোল হয়েছে। আমরা মোমেন্টাম বলতে কি বলতাম, এম ইন্টু ভি, তাহলে নিশ্চয়ই এরকম রিলেশন নয়। যদি রিলেশন তাহলে উত্তর মিলতো। সমস্যা বোঝা গেল কি বললাম? তাহলে মোমেন্টাম কনজার্ভ হবে, অর্থাৎ টোটাল মোমেন্টাম বিফোর ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার। এখান থেকে আমরা এটা বলে দিচ্ছি যে সামনে ভেলোসিটি একটা হলে সেই ভেলোসিটি পিছন দিকে পাবে, সো দ্যাট ইজ ওকে, মিলে গেল। কিন্তু বললাম আচ্ছা কত পিছন দিকে গেল, সেই জিনিসটা যখন বার করতে গেলাম তখন দেখছি উত্তরের আর আমাদের মিলছে না। তখন আমরা বুঝতে পারলাম যে মোমেন্টাম কনজার্ভ হবে, এটিতে অ্যাসাম্পশন যেটা ছিল সেটা রাইট, ইট ইজ কারেক্ট অ্যাসাম্পশন, বাট এখান থেকে এটা সিদ্ধান্ত নিলাম যে মোমেন্টামের ফর্মুলা কিন্তু এম ইন্টু ভি, এইটা করলে হবে না। ক্লিয়ার? তাহলে মোমেন্টামের ফর্মুলা কি হবে, এইটা ছিল উদ্দেশ্য। তাহলে আমরা আগে কি আসছে, ডাইনামিক্স অফ রিলেটিভিটি। এতক্ষণ পর্যন্ত কি পড়েছিলাম, রিলেটিভিটি কি, রিলেটিভিটি থেকে আমরা কি কি সিদ্ধান্ত পৌঁছতে পারি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ রিলেটিভিটি, লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, হাবি যাবি। বলো রিলেটিভিটিকে যদি লাগাতে হয় তাহলে তার সূত্র লাগবে। খেয়াল করে দেখো, রিলেটিভিটি কি ব্যাখ্যা করবে, ইট উইল এক্সপ্লেন দ্য ডাইনামিক্স। এখন ডাইনামিককে এক্সপ্লেন করতে গেলে কি হবে, একটা সূত্র লাগবে। যেমন নিউটন কি করেছিল, এফ ইকুয়াল টু এম এর সূত্র দিয়েছিল। সেই এফ ইকুয়াল টু এম এর সূত্র দিয়ে একটা অবজেক্টের উপর ফোর্স দিলে তাহলে কত ভেলোসিটি হলো। এবার ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা দিয়ে কি দিয়েছিল, এই সূত্রগুলো কি করতো, প্রেডিকশন করতো। এই সূত্রগুলো কি করতো, বিজ্ঞানের কাজ হচ্ছে প্রেডিকশন করা। দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, এটা হচ্ছে ভবিষ্যৎ দশা সূত্র। এটাকে আমরা বলতাম, আমরা বলি কি, একবারে ভবিষ্যৎ দেখে নেবো তোমার। বলা হলো এখন তুমি সিউড়িতে বসে আছো, 1 লাখ মারা হয়নি তোমাকে, ঠিক আছে, 10 টাইম বল দিয়ে, তোমার বর হচ্ছে 2 কেজি। বলো 1 ঘন্টা পর তোমার কোথায় দেখতে পাওয়া যাবে? নিউটন বললো দেখো বাবা, এফ ইকুয়াল টু এম এ, এইটা হচ্ছে বেসিক ইকুয়েশন, এখান থেকে তুমি প্রথমে এ বার করো। হুম, এখন চুপচাপ বসেছিলে, ইউ ইকুয়াল টু 0 ছিল, এটা এখানে পুট করে দাও, কতক্ষণ পর বলছে 1 ঘন্টা পর। আচ্ছা 1 ঘন্টা বসে দিলাম এখানে, 360 সেকেন্ড, বলো ভি পেয়ে যাবে তখন। আর তখন কোথায় পৌঁছাবে বলো, আচ্ছা ইএস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা লাগায়, তাহলে কোথায় পৌঁছাবে সেটা পেয়ে যাবে। তাহলে এগুলো দিয়ে কি বার করছি, যে এখন যদি কোনো জিনিস তোমার জানি ইনিশিয়াল ডাইনামিক্যাল কন্ডিশন, তাহলে একটা নির্দিষ্ট সময় পর তোমার কন্ডিশন কি হবে সেটা কি বার করা যাবে, এটা বার করা যাবে। এই জন্য এগুলো আমরা বলতাম কি বলতে, ইকুয়েশন ফর টাইম ইভলিউশন। টাইম ইভলিউশন, যে কোনো ইকুয়েশনে, যে কোনো ডাইনামিক্স এর সূত্রের এটা একটা পাওয়ার হওয়া উচিত, হতেই হবে। টাইম ইভলিউশন অফ এ সিস্টেম, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সিস্টেমটা ডাইনামিক্যাল কোয়ান্টিটি গুলো কি করে পরিবর্তিত হবে, সেইটা কিন্তু প্রেডিক্ট করার ক্ষমতা কাকে রাখতে হবে, সেই ইকুয়েশনকে রাখতে হবে। আমি বললাম দেখো আমি ওসব বলতে পারবো না, খানিকক্ষণ পরে কি হবে, এখন যদি বলো এখন বলে দেবো। কোনো তার তো নিউটন ইকুয়েশন নিয়ে কাজেই কোনো লাভ নাই। এখন হলো খানিক পরে কত ভেলোসিটি, বলো আবার নিউটন ইকুয়েশন সলভ করো। বলো আবার খানিক পর কত ভেলোসিটি, বলো আবার নিউটন ইকুয়েশন সলভ করো। বলো এই তো প্রত্যেকবার যদি নিউটন ইকুয়েশন সলভ করতে তাহলে তো মুশকিল। তুই বলো এই যাবার চলে এফ ইকুয়াল টু এম এ লাগিয়ে দেবো। বলো এফ ইকুয়াল টু এম এ, এটা নিউটন ইকুয়েশন নয়। আমাদের যখন কাজ করতে হবে তখন আমাদের কি করতে হবে,
এই ডিফারেন্সিয়াল ফর্মটা সলভ করতে হবে, তাই না? এটা কি সলভ করতে হবে? ডিফারেন্সিয়াল ফর্ম সলভ করতে হবে। হ্যাঁ, তাহলে তখন আমাদের সলভ করতে হবে কি এফ ইকুয়াল টু এম ডি টু এক্স ডি টি টু, এটা সলভ করতে হবে। অনেক কঠিন জিনিস সলভ করে মাঝে মাঝে অ্যাক্সেলারেশন। তাহলে এটা যদি প্রত্যেকবার সলভ করা তাহলে খুব মুশকিল। আর নিউটন ইকুয়েশন কি করছে, একবার সলভ করে দাও না অ্যাক্সেলারেশন বার করে দাও। এবার তুমি বলো না, আধ ঘন্টা পর 15 ঘন্টা পর কি হবে না হবে সে শুনে থাকবে না, বসে থাকবে, কি হবে সব বলে দেবো, এভরিথিং। ইউ ওয়ান্ট টু নো দ্য সিস্টেম, তুমি প্রেডিক্ট করতে পারবে। তাহলে দিস ইজ দ্য ডাইনামিক্স। আচ্ছা, রিলেটিভিটিতে আমি কোনো সূত্র পড়লাম যে একটা অবজেক্ট যদি রিলেটিভিস্টিক ভেলোসিটিতে মুভ করে, তাহলে বলো এই সূত্রগুলো খাটবে না খাটবে না? কারণ নিউটন ল খাটে না। এই সূত্রগুলো এসে কোথা থেকে? এই সূত্রগুলো বাবা তো নিউটন। তাহলে নিউটন যদি না থাকে তাহলে কি হবে? বুঝলে কি বললাম? তাহলে যে অরিজিনাল সেই যদি না থাকে তাহলে এইগুলোর কিন্তু আর কোনো দাম নেই। ক্লিয়ার? তাহলে এই এই যদি প্রযুক্ত না হয় কোনো জায়গায়, তাহলে বাকিগুলো সেই জায়গায় ভ্যালিড হবে না। তাহলে এবার কি কি হয়ে গেল, রিলেটিভিটি আমরা কি হয়ে গেলাম, কানা হয়ে গেলাম, যে আর ভবিষ্যৎ বলতে পারবো না। তাহলে আমাদের এবার কি লাগবে? আমাদের এবার রিলেটিভিস্টিক 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 ডাইনামিক, রিলেটিভিটি ডাইনামিক, এই জায়গায় আমাদের এবার একটু নজর দিতে হবে যে তাহলে রিলেটিভিটিতে কি সূত্র লাগাবো। ঠিক আছে, এবার বলা হলো যে আচ্ছা, আম, এই যে সূত্রগুলো আছে রিলেটিভিটিতে, তাহলে রিলেটিভিটি ডাইনামিক্স এর মূল কনসেপ্ট হচ্ছে কি, যে কোনো ডাইনামিক্যাল জিনিস বেস্ট হচ্ছে দুটো জিনিসের উপরে। নিউটন থেকে আমরা শিখেছি, একটা হচ্ছে মোমেন্টাম নামক একটা কনসেপ্টের উপরে। এটি জানলে কি হয়ে যাবে, ফোর্স হয়ে যাবে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে নিউটন বলেছে কি বলে, ডাইনামিক্সকে বুঝতে গেলে দুটো মূল কোয়ান্টিটি আছে, এই দুটোকে ধরে ফেললেই কি হবে, তুমি ডাইনামিক্সের সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এটা আসল ফান্ডা। আর একটা হচ্ছে এনার্জি, কাইনেটিক বা পোটেনশিয়াল। এনার্জি কত পার্ট আছে, দুটো পার্ট আছে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। আর নিউটন বলেছিল এই মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এম ভি, কাইনেটিক যে ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কোনো পোটেনশিয়াল কোনো এর এক্স্যাক্টলি কোনো ফর্মুলা নেই, এটা যেমন সিস্টেম তার ক্ষেত্রে তেমন ফর্মুলা। যদি স্প্রিং হয় তাহলে হাফ কে এক্স স্কোয়ার, যদি গ্র্যাভিটেশনাল ফোর্স হয় তাহলে এম জি এইচ। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা এর মধ্যে ভি আকারে লিখে দিলাম। কোনো এর কোনো পার্টিকুলার ফর্ম নিউটন ইউনিভার্সাল কোনো ফর্ম দিয়ে যায় না, কিন্তু কাইনেটিক এনার্জি ইউনিভার্সাল ফর্ম। স্প্রিংকে ছুড়ে দাও, তোমাকে ছুড়ে দাও, যাকে ছুড়বে ছুড়ে দাও, কত ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার কি বললাম? কিন্তু পোটেনশিয়ালে কোনো ফর্মুলা নিউটন দেয় না। নিউটনের ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ভাবে পোটেনশিয়ালটা পেয়েছিলাম। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো, যখন আমি নিউটনকে ছেড়ে আইনস্টাইনকে ধরবো, এগুলো কি একরকম থাকবে? হোয়াট ডু ইউ মিন বাই মোমেন্টাম? হোয়াট ডু ইউ মিন বাই মোমেন্টাম? ওই দরজাটা খোলা কিনা লাগানো রয়েছে, লাগিয়ে দেওয়া, ছুটি করে নিয়ে চলে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই মোমেন্টাম ইন রিলেটিভিটি? হোয়াট ডু ইউ মিন বাই এনার্জি ইন রিলেটিভিটি? এইটা হলো প্রশ্ন। কি বলে বোঝা গেল? হুম, এই প্রশ্ন থেকে আমাদের কি এলো, এই গল্পটা এলো। আমরা যখন দেখবো যে হোয়াট ইজ মোমেন্টাম, তখন দেখবো কি বটে, সমস্যার কথা হলো যে মোমেন্টাম কিন্তু আর রিলেটিভিটিতে সমস্যা করছে। কারণ রিলেটিভিটিতে মোমেন্টামের যে ভেলোসিটি, ভেলোসিটি মানে কত বটে, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সে যে গল্পটা বললাম, ডিস্টেন্স মানে লেন্থ, বিভিন্ন জনের বিভিন্ন রকম মাপবে। আমি বললাম আচ্ছা সিউড়ি থেকে বোলপুর যেতে 10 মিনিট সময় বা 15 মিনিট সময় লাগলো, তাহলে ভেলোসিটি কত? বলে সিউড়ি থেকে বোলপুর যে 35 কিলোমিটার, 10 মিনিট সময় লাগলো, তাহলে 35 কিলোমিটার বাই 10 মিনিট, সো 3.5 কিলোমিটার পার মিনিট। তাই তো? এটা বলতে না বলতে না, আমাকে বললে একজন বলবে না সিউড়ি থেকে বোলপুর তো L = L0 √1 - b² করতে হবে, আর T = T0 সব মাইনাস b/c² করে। আমি দেখলাম যে আমার হয়ে গেল সিউড়ি থেকে বোলপুর হয়ে গেল 52 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1.5 মিনিট। আমি ভেলোসিটি বার করে দিলাম কি বটে, আরো বেশি বার করবো। তাহলে আমার মোমেন্টাম কি হবে, আলাদা, তোমার মোমেন্টাম কি হয়ে যাবে, আলাদা, সমস্যা হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই জায়গায় এসে কি হলো, আইনস্টাইন এসে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে, এই মোমেন্টামের কনসেপ্টটাকে আমাদের রিডিফাইন করতে হবে। এই রিডিফাইন করার জন্য কি করা হলো, একটা কলিশন একটা এক্সাম্পল নেওয়া হলো।
যে আমি একটা কলিশনের যে ঘটনা, সেই কলিশনের ঘটনা থেকে আমি একে এড়িয়ে যাবো। উইদাউট কলিশনও তো প্রমাণ করা যায়, কিন্তু আমাদের নোটে কি আছে, একটা কলিশনকে রেফারেন্স দিয়ে মোমেন্টাম কনজারভেশনকে লাগিয়ে মোমেন্টাম কনজারভেশনটাকে ভ্যালিড করার চেষ্টা করা হবে। যখন মোমেন্টাম কনজারভেশন লটাকে ভ্যালিড করার চেষ্টা করা হবে, তখন দেখা যাবে মোমেন্টাম কনজারভেশনকে ভ্যালিড করতে গেলে এই মাস যেটা আগে কি ছিল, এম ওয়াজ এ কনস্ট্যান্ট, এটা ছিল, এখন কি হবে, এম বিকাম এ ফাংশন অফ ভেলোসিটি। তবে যেটা কখনো যখন রিলেটিভিটিতে যাব, ঠিক আছে, তাহলে মাসটা কি হয়ে যাবে, ভেলোসিটির ফাংশন। দেখো আগে কি ছিল, মাস কনস্ট্যান্ট ছিল, আমি 2 কিলোমিটার স্পিডে ছুটি, 10 কিলোমিটার স্পিডে ছুটি, 50 কিলোমিটার স্পিডে ছুটি, বা চুপচাপ বসে থাকি, আমার মাস কত হবে? স্যার মনে তুমি একবার ওজন করে নিলে, দৌড়ার আগে ওজন করে দিলে তোমার মাস 50 কেজি, বাস। এবার তুই কি মনে হবে, ছুটতে ছুটতে কি মাস কমে যাবে না বেড়ে যাবে? কিছুই হবে না, কারণ মাসের কি কনসেপ্ট জানি, কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় বস্তু আছে, তাহলে ছুটলে কি হবে, তোমার তো জড় বস্তু কমে যাচ্ছে না, তাহলে তোমার মাসও কমছে না। কিন্তু আইনস্টাইন বলো না, মাস উড বি এ ফাংশন অফ ভেলোসিটি, যদি আমাকে মোমেন্টাম কনজারভেশনকে লাগাতে হয়। আর কি দেখে নিয়েছি মোমেন্টাম কনজারভেশন কি লাগে, রিলেটিভিটিতেও কিন্তু মোমেন্টাম কনজারভেশন কনসেপ্টটা প্রযোজ্য হয়। ক্লিয়ার, কি বললাম, বোঝা গেল? এবার আমরা দেখবো যে তাহলে মাস যদি ফাংশনাল ভেলোসিটি হয়, তাহলে ফাংশনাল ফর্মটা কেমন, এই যে এফ বিটা কেমন দেখতে। এই কেমন দেখতে সেটাকে বোঝার জন্য আমাদের সিলেবাসে কি আছে, একটা এক্সাম্পলের মাধ্যমে বলা হয়েছে, ব্যাখ্যাটা করা হয়েছে। এবং আমরা বলবো এই এক্সাম্পলে যেটা প্রমাণ হলো সেটাই সত্যি। এক্সাম্পল দিয়ে প্রমাণ করার একটা অসুবিধা আছে, তুমি একটা এক্সাম্পল দিয়ে কোনো ঘটনা প্রমাণ করবে, সেখান থেকে কোনো এটা বলা যায় না যেটা ইউনিভার্সালি ট্রুথ, অন্য একটা এক্সাম্পল নাও খাটতে পারে। তাহলে এখন তোমাকে ধরে নিতে হবে যে এই এক্সাম্পলে খাচ্ছে, এবং অন্যান্য এক্সাম্পল যদি দেখি তাহলে এক্স্যাক্টলি একই রেজাল্ট আসবে। ঠিক আছে, এটা ধরে নিয়ে আমরা করবো। দেখো তোমরা তোমাদের নোটটাকে বার করবে, নিউটনের হিসাব, আইনস্টাইনের হিসাব। যদি মোমেন্টামকে কনজার্ভ হতে হয়, তাহলে রিলেটিভিটিতে মাস ফিক্স থাকলে হবে না, কারণ রিলেটিভিটিতে ভেলোসিটি খুব গন্ডগোলের বিষয়। বিভিন্ন জনের লেন্থ মাপবে, বিভিন্ন জন টাইম বিভিন্ন জনের বিভিন্ন মাপবে, তাহলে ভেলোসিটিও বিভিন্ন জনের বিভিন্ন রকম মাপবে, তাহলে মোমেন্টামটা খুব গন্ডগোলের বিষয়। ঠিক আছে, তাহলে এই দুটো হিসাবকে মেলাতে গেলে মাসটাকে ভেলোসিটি ফাংশন হতে হবে। এবার নোটটাকে দেখতে হবে। নোটে তুমি দেখো আমাদের একটা কলিশন প্রসেসকে ব্যাখ্যা করা হয়েছে। কি করা হয়েছে, আমরা যখনই রিলেটিভিটি কোনো কিছু করবো, তখন আমরা সবসময় রিলেটিভিটি যখনই প্রশ্ন লিখবে, এই জিনিসটা প্রথমে লিখতে হবে। আমাদের যা ব্যাখ্যা হয়েছে সব ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য আছে রিলেটিভিটিটা, অর্থাৎ দুটো ফ্রেম আছে, একটা এস ফ্রেম একটা এস ড্যাশ ফ্রেম, সবসময় থাকবে। মানে এই ডায়লগটা স্ট্যান্ডার্ড ডায়লগ, উই হ্যাভ টু ফ্রেমস এস এন্ড এস ড্যাশ। এস ড্যাশ ফ্রেমটা কিভাবে মুভ করবে, এস ড্যাশ ফ্রেম কি করবে, মুভ করবে উইথ ভেলোসিটি ভি অ্যালং দ্য কমন এক্স অ্যাক্সিস, অর্থাৎ এই দুটোর রেফারেন্স ফ্রেম যে দুটো আছে তাদের এক্স অ্যাক্সিস গুলো কি হবে, একই লাইন বরাবর থাকবে। ক্লিয়ার? এবার দুটো অবজেক্ট আছে ধরো, এখানে একটা অবজেক্ট আছে এস ড্যাশ ফ্রেমে, সেই অবজেক্টটা হচ্ছে কিউ অবজেক্ট। আর এস ফ্রেমে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্ট হচ্ছে পি অবজেক্ট। মানে আমি একটা ঘটনাটা বলছি, একটা ট্রেন চলে যাচ্ছে, আর প্ল্যাটফর্মে একটা লোক আছে, হলো, করে দাও। আর ওই দরজাটা ঠেসিয়ে দাও, আর তো কেউ আসবে না, আর কেউ আসে নাকি? ঠিক আছে, মানে ধরো ট্রেনে একটা লোক যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে, প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়িয়ে আছে। ট্রেনের যে লোকটা আছে সেই ট্রেনের ছাদ থেকে, ট্রেনের ছাদে দাঁড়িয়ে আছে, রিলেটিভিটি ছাদে চাপতে হয়, নাহলে অসুবিধা হয়। ঠিক আছে, ট্রেনের ছাদে একটা লোক দাঁড়িয়ে কি করলো, সে একটা বলকে ফেলে দিল, বলো। তাহলে ট্রেনের যে লোকটা আছে সে দেখবে বলটা কি হচ্ছে, সোজা হয়ে পড়লো, পড়ছে নিচে। আর যে মাটিতে বসে থেকে দেখে প্যারাবোলিক পথে আসছে, এটা আমরা জানি। তাহলে ট্রেনের ছাদ থেকে একটা লোক বল ফেললো, কিউ বলকে ফেললো, ট্রেনটা ভি ভেলোসিটিতে যাচ্ছে, কিউ বলকে ফেলে দিল ছাদ থেকে। আর নিচে যে একটা লোক আছে সে কি করলো, নিচে থেকে একটা পি বলকে উপর দিকে ছুড়ে দিল। ট্রেনের ভেতরে লোকটা প্ল্যাটফর্মে আছে, সে প্ল্যাটফর্ম থেকে কি করলো, উপর দিকে একটা বল ছেড়ে দিল, তাহলে এবার ওই দুটো বল কোলাইড করলো। এটা হচ্ছে ঘটনা। মানে ট্রেন থেকে একটা লোক বল ছেড়ে দিল, সেই বলটা নিচে পড়ছে। আর একটা লোক, ট্রেন যদি না করো ডিস্ট্রিবিউটে তো পয়সা লাগে না, ফ্লাইটে পাঠিয়ে দাও। একটা লোক প্লেনে যাচ্ছিল, প্লেনে যেতে দেখি হলো একটা বলকে ছেড়ে দিল, সেই বলটা নিচে পড়ছিল।
আর একটা লোক নিচে মাটিতে দাঁড়িয়ে ছিল, সে বলটা লক্ষ্য করে উপর থেকে ঢেলাটা ছুড়লো, নিয়ে ঢেলাটা গিয়ে গেলো ঢাকা মারলো। এইটা হচ্ছে কলিশন প্রসেস। কলিশন ধরে নিলাম ইলাস্টিক, আর যে বল দুটো ছুড়েছে সেই বল দুটো সেম মাস, মানে প্লেনে প্লেনে ওঠার আগে কেউ দুজনের মাসটা চেক করে নিয়েছিল। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে আমাদের ঘটনা। বেশ দেখ, এবার আমাদের কি কি ঘটনা আছে দেখো। এই যে বলটা যে মাটিতে বসে আছে, সেই বলটা কোন দিকে ছুড়েছে? ওপর দিকে। এই বলটা ভেলোসিটি বললাম ইউ, তাহলে ইউ এর এক্স কম্পোনেন্ট কোন বলে? পি বলে, সেটা কত? 0। কারণ সে তো ওপর দিকে ছুড়েছে, তাহলে কি আছে? শুধুমাত্র ওপর দিক বরাবর বেগ আছে। আমাদের নোটে ওপর দিক বরাবর বেগটাকে ওয়াই ধরা হয়েছে, মানে এটা এক্স অক্ষ ধরা হয়েছে, এটা জেড অক্ষ ধরা হয়েছে, এটা ওয়াই ধরা হয়েছে আমাদের নোটটাতে। ঠিক আছে, তাহলে দেখো ইউ ওয়াই কম্পোনেন্ট পি বলে, সেটা একটা ইউ হবে, যা বেগ বটে, তাকে ইউ ওয়াই ধরা হয়েছে। ঠিক আছে, আর ইউ কম্পোনেন্ট, ইউ এর জেড কম্পোনেন্ট পি বলে কত হবে? 0। হবে না? হবে না। মানে মাটি থেকে একটা লোক দেখছে, তাহলে সে কি বলবে? আমি যে বলটা ছুড়লাম সেটা শুধু উপর দিকে ছুড়েছি, তাহলে বলটা শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি থাকবে, এক্স আর জেড কম্পোনেন্ট ভেলোসিটি থাকবে না। এবার সে বলছে আচ্ছা তাহলে এই মাটি থেকে দেখছে, সে বলছে আচ্ছা যে ফ্লাইট থেকে ফেলে দিল, সে কি বলবে? তার বলটা যদি কি বলবে? সে বলবে দেখো তার বলটা তো, যদি ফ্লাইটটা ভি বেগে যাচ্ছে, তাহলে তার বলটা কিন্তু এক্স অক্ষ বরাবর একটা ভেলোসিটি আছে, তাহলে ইউ এক্স কিউ বলটার সেটা হচ্ছে ভি। ক্লিয়ার? বেশ, এই বলটা ধরো সাপোজ ওই একই বেগে ছুড়েছে, ইউ ওয়াই ভেলোসিটি আছে, মানে দুটো বলকে সেম ভেলোসিটি ছুড়ানো হচ্ছে। বলবে আচ্ছা ইউ ওয়াই কম্পোনেন্ট অফ কিউ বল সেটা কত দেখবে? বললাম দেখো এই বলটা যখন আসছে এই দিকে নিচের দিকে, তখন ভেলোসিটি ট্রান্সফরমেশন হবে, ফ্রেমের বেগের সঙ্গে বলের বেগ কি হবে? যুক্ত হবে। এই ভেলোসিটি ট্রান্সফরমেশন কি বটে? যদি একই লাইন বরাবর হয়, তার জন্য আমরা ফর্মুলা পড়েছিলাম। কি পড়েছিলাম? ইউ ড্যা মানে ভি ড্যাশ ইকুয়াল টু, বা এরকম করছিলাম না, ইউ ড্যাশ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ ভি বাই সি স্কয়ার। হুম, এটা কি বলে? ওয়ান লাইন বরাবর, একই লাইন বরাবর। আর যদি আমি পারপেন্ডিকুলার দেখি দেখি, অর্থাৎ আমি যাচ্ছি এক্স বরাবর আর ভেলোসিটি আসছে ওয়াই বরাবর, ঠিক আছে, তাহলে ফর্মুলা কত হয়ে যাবে? ইউ ইকুয়াল টু ইউ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস বিটা স্কয়ার। ঠিক আছে, কি বলে বোঝা গেল? এটা হয়ে যাবে কি বলে ফর্মুলা, মানে ইউটাস ইকুয়াল টু ইউ ড্যাশ ইকুয়াল টু ইউ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস বিটা স্কয়ার। তো বিটার কি? বিটা মানে ভি বাই সি, রিলেটিভিটি কি বলে? ভি স্কয়ার বাই সি স্কয়ার বারবার লিখতে হয়, তার জন্য কি হয় বিটা ধরনের। আর গামা বলে একটা টার্ম ধরনের হয় 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা বারবার আসে না ফিজিক্স, দেখো সামথিং বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ওটা না ধরে কি হবে? ওই পুরোটা ধরে গামা ধরে নেওয়া, মানে এটা স্ট্যান্ডার্ড নোটেশন। তাহলে এইটা কত দেখবে? এখন দেখো ইউটা নিচের দিকে আসে, তাহলে সে বলে মাইনাস ইউ, তাই তো? ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার, দেখো তাই নোটে লেখা আছে। আর জেড বরাবর তো কোনো ভেলোসিটি নাই, তাহলে এই দিক বরাবর কত হবে? সে বলবে ইউ জেড কিউ ইকুয়াল টু 0। দেখো এই ব্যাপারটাকে বুঝতে পারলে কিনা দেখো। তাহলে দেখো নোট শুরু হয়েছে এই গল্পটা দিয়ে প্রথমে, যে আমাদের এরকম গল্প আছে, একজন প্লেন থেকে ছুড়ে দিয়েছে, একজন মাটিতে বসে আছে। যে গল্পটা বলছে সে হচ্ছে মাটির অবজারভার। সে বলছে আমি কি কি বেগ মাপলাম? আমি ভাবলাম পি অবজেক্টের উপর দিকে যাচ্ছে, তাহলে শুধুমাত্র ইউ ওয়াই আছে, এক্স কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট নেই। আর কি বলবে? বলবে না প্লেন থেকে যেহেতু ছেড়েছে, তাহলে প্রথমে তার ইনিশিয়াল ভেলোসিটি আছেই, কারণ প্লেন ভি বেগে যাচ্ছে, মানে বলটাও কত বেগে ছিল? ভি বেগে যাচ্ছে, তাহলে এতে ভি আছে। আর বলটা নিচের দিকে আসছে, তাহলে নিচের দিকে যখন আসবে তখন রিলেটিভিটি ভেলোসিটি ট্রান্সফরমেশন হবে। যেহেতু কি বলে এইটা আমার ওয়াই বরাবর আসছে, ফ্রেমের গতি এক্স বরাবর, আর আমি এখন গতি দেখছি কোন দিক বরাবর? ওয়াই বরাবর, তাহলে ভেলোসিটি ট্রান্সফরমেশন কেমন হবে? এরকম দেখতে হবে। এটা যদি একই দিক বরাবর হয়, আর এটা যদি পারপেন্ডিকুলার দিক বরাবর হয়, তাহলে যেহেতু নিচের দিকে আসে তাই মাইনাস ইউ ওয়াই। এটা বলে গেল নোটটা। বললাম বেশ, ঠিক আছে। তাহলে এবার বললো তাহলে আমি মোমেন্টাম কনজারভেশন লাগাবো, বাবু ঢাকা হয়ে গেছে, ঢাকা পরে মোমেন্টাম কনজারভেশন আমি লাগাবো। তাহলে কি বলবে? দেখো এই ইনিশিয়াল মোমেন্টাম বার করছেন, নোটটা দেখে যাও তুমি। কি বললো টোটাল মোমেন্টাম কত বটে? টোটাল মোমেন্টাম দেখো, এটা এক্স এটা হচ্ছে আই ক্যাপ কম্পোনেন্ট, এটা জে ক্যাপ কম্পোনেন্ট, এটা কে ক্যাপ কম্পোনেন্ট।
এবার সি বললাম তো। হ্যাঁ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে। তাহলে টোটাল মোমেন্টাম কত বলবে বিফোর কলিশন? বলবে দেখো আই ক্যাপের একটা আছে এম ভি আই ক্যাপ, হবে না? এক্স বরাবর মোমেন্টাম কত বটে? এম ভি আই ক্যাপ। আর ওয়াই বরাবর দুটো মোমেন্টাম আছে, এম মানে মাইনাস এম ইউ ওয়াই রুট ওভার অফ 1 - বিটা স্কয়ার জে ক্যাপ, আর এটা হচ্ছে প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। ক্লিয়ার? দেখো তাই নোটে লিখে দেওয়া আছে, দেখো এম জিরো ইউ ওয়াই জে ক্যাপ এম ভি আই ক্যাপ মাইনাস এম ইউ ওয়াই রুট ওভার অফ 1 - বিটা স্কয়ার জে ক্যাপ, পেয়েছো ইকুয়েশন নাম্বার 1। ক্লিয়ার হয়েছে? হুম। So this is the total momentum before collision according to observer on the earth. স্যার বলছে এটা মাইনাস কেন? আবার কি বললাম, নিচের দিকে নামছে তাহলে ভেলোসিটি প্লাস মাইনাস তো হবে, একজন যদি উপর দিক থেকে প্লাস বলে, এই যে এখানে আমি প্লাস ধরেছি, তাহলে এটা লজিক্যালি কি ধরতে হয়? মাইনাস, কেউ একটা প্লাস কেউ একটা মাইনাস হবে। আমরা ধরি উপর দিকে গেলে প্লাস হয়, নিচে দিকে গেলে কি হয়? বলো এবার আফটার কলিশন বলি। আফটার কলিশন কি হবে দেখো কেমন দেখতে হবে। প্যারাবোলিক পথে এসে এদিকে চলে যাবে, এইবারে এখানে ধাক্কা মারবে, এদিকে নিচে নেমে যাবে, তাই তো? কলিশনে কেমন দেখতে হবে? প্যারাবোলিক পথে এলো, এসে এই সময় ধাক্কা হবে, এই নিচে দিকে নেমে যাবে, আর এই আবার কোন দিকে চলে যাবে, তাই তো হয়? কলিশনে কেমন হয়? অবলিক কলিশন মানে এই এইদিকে যাচ্ছিল, এইদিকে আসছে, এই ধাক্কা মারলো, এই নিচে দিকে নেমে গেলো, এদিকে চলে গেল, হয়ে গেল। এইদিকে আসছে, এইদিকে আসছে, ধাক্কা মারলে চলে গেল, চলে গেল। তাহলে এই কি বলবে আফটার কলিশন, বিফোর কলিশন ছিল, বলে আফটার কলিশন কিন্তু গল্পটা অন্যরকম হয়েছে, বলে এখন আমার বলটা নিচে দিকে নেমে আসছে, তাই তো? তাহলে এখন ভেলোসিটি কত? এটা মাইনাস। এখন আমার তো উপর আর নিচে গতি, আমি তো অন্য কোনো গতি দেখছি না। হুম। তাহলে কি হবে, এই দুটো বাকি জিরো জিরো হবে, এটা কত হবে? মাইনাস ইউ ওয়াই হবে। এর দেখো, এর যদি আফটার কলিশন দেখি, এই যে এটা, বলুন এটা তো একই দিকে থাকবে, কারণ আমরা কি জানি ইনিশিয়াল ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হবে না, তাহলে এই কত বেগে যাবে? হুম, ভি বেগে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে আফটার কলিশন? এটা ভি হবে, বলো তো। আর এর ভেলোসিটি কি হবে ইলাস্টিক কলিশন? এর ভেলোসিটি তো উপর দিকে উঠে যেতে, এই যে মাইনাস ইউ ছিল, এখন কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর উল্টো করে 1 - বিকাশ করতে হবে, রিলেটিভিটির জন্য দেখবই। বোঝা গেল কি বললাম? তাহলে আফটার কলিশনে কি হয়ে যাবে, জাস্ট ইলাস্টিক কলিশনে কি হয়ে যায়, জাস্ট ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হয়, আমরা পড়েছিলাম ইলাস্টিক কলিশন বিটুইন টু সেম মাস, what happen? Only the direction of the velocity will change, no change in the magnitude. আমরা কি বলবো, একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝবো, তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা চেঞ্জ হবে না, আর এটা উল্টো হয়ে যাবে, তাই আছে। তাহলে আফটার কলিশন করলে কি হয়ে যাবে? আফটার কলিশন করলে এইটা মাইনাস আসবে, আর এই দুটো কি আসবে? প্লাস আসবে, বলো। বেশ, এইখানে আমরা একটা ট্রিক্স ইউজ করেছি। কি ট্রিক্স? আমরা দেখো এই ক্যালকুলেশন লেখার সময় একটা তুমি জিনিস খেয়াল করবে, আমরা একটা ট্রিক্স ইউজ করেছি 1 নম্বরে 2 নম্বরে। সেটা কি করেছি, যে আমরা বুঝে গেছি যে মোমেন্টামের যে ফর্মুলাটা সেটা সত্যি হয়নি, তাই তো? এমবি ফর্মুলাটা রিলেটিভিটিতে খাটে না, সেটা আমরা আগে এক্সপেরিমেন্টালে বুঝে গেছি। তার মানে কি বলে, এটা বুঝে গেছি, তাহলে ভেরিয়েশনটা কার মধ্যে আসতে হবে? মাসের মধ্যে একটা ভেরিয়েশন আসা দরকার। তাই দেখো আমরা এখানে ডেলিবারেটলি 2 রকম মাস ইউজ করেছি। যে অবজারভার, যে ফিক্সড মাটিতে বসে আছে, সে বলছে আমার মাসটা M0, যদিও দুজনে কি হয়েছিল সেম মাসে নিয়েছিলাম, মানে ও প্লেনে চাপার আগে যে বলটা নিয়েছিল, আমিও যে বলটা নিয়েছিলাম, ওজন করে দেখেছিলাম সেম ছিল, ঠিক আছে? তাহলে ওই দুটো এম দিয়েছিল, কিন্তু সে কি বলবে যে রিলেটিভিটির জন্য আমি মাসের একটা পরিবর্তন মাপতে পারি। তাহলে এই যখন মাপবে তখন বলবে দেখো এর মাসগুলো সব এম হবে। কি বলবে, আমার মাস যদি M0 হয়, তাহলে এর মাস কিন্তু M0 হবে না, এটা একটা অন্য মাস হবে, সেটা কথা হলো এম। কি বলে বোঝা গেল? হুম। তাহলে এই যখন ক্যালকুলেশন করবো সব এম এম দিয়ে গুণ হবে, আর এইগুলো তখন M0 দিয়ে গুণ হবে। দেখো ক্যালকুলেশন দেখো 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন তুমি দেখে নাও। হুম। এই যে ই বলছে, তাহলে টোটাল মোমেন্টাম কত হবে? প্রথমে বলেছিল M0 ইউ ওয়াই, আর বাকি দুটো এম দিয়ে গুণ আছে, দেখো সেকেন্ডের ক্ষেত্রে তাই দেখো আছে না? হুম। তাহলে মোমেন্টাম যদি কনজার্ভ হতে হয়, তাহলে দুটোকে সমান হতে হবে। দুটোকে সমান করলাম, দেখো কি পেয়ে গেলাম, এম আর এম এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। দেখো এম সমান কত পেয়ে গেলাম, M0 রুট ওভার অফ 1 - পি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার হলো? m equal to M0 root over of 1 - b square by c
সি স্কোয়ার, এটা ভেরি ইম্পর্টেন্ট থিং। স্ট্যাটিক মাস বলবো না, রেস্ট মাস। অর্থাৎ রেস্ট মাস কথা হচ্ছে যার ফ্রেমে মানে যে বলছে সে যে মাসটাকে স্থির অবস্থায় দেখছে, ঠিক আছে, সেটা হচ্ছে রেস্ট মাস। মানে অবজারভার, যে যে অবজারভার তার সে যে মাসটা মাপবে সেই মাসটা কি বলা হচ্ছে রেস্ট মাস। ধরো একটা ট্রেন গতিশীল, তুমি মাটি থেকে দেখছিলে, তাহলে ট্রেনের মাসটা তোমার কাছে রেস্ট মাস হবে না। এবার তুমি ট্রেনের সঙ্গে প্যারালালি মুভ করতে লাগলে একে ভেলোসিটিতে, তাহলে তুমি ট্রেনটাকে কি দেখবে স্থির। তাহলে এই অবস্থায় তুমি যে মাসটা মাপবে সেটাকে আমরা বলছি রেস্ট মাস। আর যদি মাটিতে দাঁড়িয়ে থাকো ট্রেনটা মুভ করতে দেখবে, তাহলে এই অবস্থায় মাসটাকে বলা হয় মুভিং মাস। এখন মুভিং মাসটাকে আরো মুভিং তুমি বলে না, জাস্ট মাস বলা হয়। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, এম ইকুয়াল টু এম জিরো রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এম জিরো হচ্ছে স্থির অবস্থায় যে মাসটা মেপেছিলাম, মানে যখন আমরা প্লেনে চাপার আগে যেটা মেপে নিয়েছিলাম দুজনাতে, সেটা হচ্ছে এম জিরো। এবার যখন প্লেন থেকে যাচ্ছে তখন প্লেনে যাওয়ার সময় সে কত মাস মাপবে, যে মাটিতে বসে আছে এম মাপবে। কি কোনটা বেশি কোনটা কম বলো? মাটির মাসটা বেশি, মানে যে অবজারভার মাটিতে বসে আছে সে বলবে আমার আমার বল, যে বলটা নিয়েছিলাম ফুটবলটা বা ক্রিকেট বলটা, সেই যা বলটার ওজন ছিল বা মাস ছিল, যে প্লেনে নিয়ে গেছে তার মাসটা বেড়ে গেছে, না আমার মাসটা বেড়ে গেছে ওটা কমে গেছে, কোনটা বলবে? হ্যাঁ, হ্যাঁ cool, দুজন তো একই মাস নিয়েছিলাম। এবার আমি মাটি থেকে বলছি, বলে দেখো আমার তো 10 কেজি নিয়েছিলাম, আমি মেপে দেখছি এখনো দেখছি 10 কেজি রয়েছে। তাহলে ওরটা কত হবে? ওরটা 10 কেজি না 12 কেজি না 15 কেজি না 8 কেজি? দেখবে, বলো দেখি। আচ্ছা বলো, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর মানটা তো একের চেয়ে কম। তাহলে ওয়ান মাইনাস সামথিং করলে কি এই যে মানটা হবে সেই মানটা কি লেস দেন ওয়ান? তাহলে ভাগ যদি করি, একের চেয়ে কম দিয়ে ভাগ করি, তাহলে লেস দেন ওয়ান মানে হাফ হতে পারে। তাহলে টু এম জিরো হয়ে গেল না? তাহলে কত পারে, এম অ্যাকচুয়ালি গ্রেটার দেন, এটা হচ্ছে না, এটা হলো একের চেয়ে কম বড়টা নয়, একের চেয়ে কম একটা সংখ্যা ধরো হাফ। তাহলে এই টার্মটা যদি হাফ হয় তাহলে কি উল্টা এটা এখানে টু এম জিরো আসবে না? তাহলে এম ইকুয়াল কত হয়ে যাবে, টু অফ এম জিরো। তাহলে এম গ্রেটার দেন কি হবে? তাহলে বুঝতে পারলাম, গতিশীল হলে কি হবে, মাস বাড়বে, ঠিক আছে। মুভিং অবজেক্টে কি হবে, মাস বাড়বে। বলো আচ্ছা, তাহলে রুট ওভার ওয়ান মানে সি স্কয়ার। তাহলে যদি কোনো একটা অবজেক্ট আলোর ভেলোসিটি মুভ করে তার মাস কত হবে? হোয়াট উইল বি দ্য মাস অফ অ্যান অবজেক্ট দ্যাট মুভস উইথ ভেলোসিটি সি? তাহলে ভি যখন টেন্স টু সি হবে তখন দেখো মাস টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, হবে না? হবে না? হুম, না, হিয়ার কামস এ প্যারাডক্স। যখন স্থির হবে ভি জিরো হয়ে গেল, এম ইকুয়াল টু এম জিরো হয়ে যাবে। ভি যখন সি হবে, স্পিড অফ দ্য লাইট কত হয়ে যাবে, এটা ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, সামথিং বাই জিরো মানে আনডিফাইন্ড, মানে ইনফিনিটি দিকে টেন্ড করবে। তাহলে একটা অবজেক্ট যত স্পিড বাড়বে তার মাস বাড়বে। স্পিড বাড়তে বাড়তে আলোর বেগ হয়ে গেল, তো তার মাস কত, ইনফাইনাইট। এবার একটা প্রশ্ন হলো যে দেন হাউ ক্যান ফোটন মুভ, যার মাস ইনফিনিটি সে বাট নড়বে কি করে, এটা আগে বল। তার মাস যদি ইনফিনিটি, যার ইনফিনিটি হয়ে যাবে তার তো বেশি ভেলোসিটি, মানে তার কম হওয়ার কথা। এবার যত বেগ বাড়বে মাস কমে যাওয়ার কথা লজিক্যালি। হ্যাঁ, তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে, হালকা হালকা হচ্ছে, স্পিড বেড়ে যাচ্ছে, স্পিড বেড়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ও যদি বাবা যত ভেলোসিটি বাড়ছে মাস তত বাড়ছে, ইনফাইনাইট মাস। তাহলে ফোটন কি করে মুভ করতে পারে? ঠিক আছে, বললাম ফোটনকে যদি মুভ করতে হয় তাহলে ফোটনের মাস ইনফিনিটি হবে না। তাহলে একমাত্র উপায় ফোটনের কত কত, এম জিরো ইকুয়াল টু জিরো। মানে শুনেছি কি এম জিরো সময় কত বটে, জিরো, ঠিক আছে। তাহলে এম যদি জিরো থাকে তাহলে ভেরিয়েশন কি করে হবে? ভেরিয়েশনটা কার উপর থাকে, একটা ভ্যালু থাকে তার, সেটা কখনো বাড়ে কখনো কমে, ভ্যালুটাই নাই, তাহলে বাড়া কমা থাকবে। আগে বুঝো, আগে আগে ম্যাথামেটিক্স থেকে আমরা বেরোই, মানে প্রবলেম থেকে বেরোই, তারপর আমরা তো সমস্যা ফিজিক্যালি যাবো। সমস্যাটা বোঝা গেল তো? তাহলে সমস্যা হচ্ছে আইনস্টাইনের থিওরি, এটা ঠিক, এটা নিয়ে কোনো মানে আমাদের প্রশ্ন করার জায়গা নেই, এম ইকুয়াল টু এম জিরো রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা যদি ঠিক হয় তাহলে এটা একটা সিদ্ধান্ত হয়ে যাবে কি বলে, ফোটনের মাস কত হয়ে যাবে, ইনফাইনাইট।
ফোটনের মাস যেমন ফোটন আমরা কত ভেলোসিটি মুখ করে ছুটি দেখি আমরা, সি বেগে আমরা বলি আলোর বেগ কত বটে সি, তাহলে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, হোয়াট উইল বি দ্য মাস অফ এ ফোটন, ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট যদি ফোটনের মাস হয় তাহলে ফোটনের মোমেন্টাম কত বটে, তাহলে রাস্তায় গেলে তুমি ধপ করে মোড়ে পড়ে যাবে তুমি, মোমেন্টাম তো আমাদের গায়ে লাগে রে বাবা। ঠিক আছে, তাহলে যদি ইনফাইনাইট মোমেন্টাম তোমার উপর ট্রান্সফার হয় তাহলে তোমার উপর কত ফোর্স কাজ করছে, তাহলে ইনফাইনাইট ফোর্স যদি একটা তোমাকে বুলডোজার চাপিয়ে দিয়ে এমনি মরে যাও, সে তো ইনফাইনাইট ফোর্স নয়। তাহলে ইনফাইনাইট ফোর্স মানে কি বলে, তোমার পৃথিবী সূর্য চাঁদ সব চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, বাল্ব সব জ্বালাতেই পারবো না। ঠিক আছে, লাইট জ্বালালেই মৃত্যু হবে আমাদের, হয়। তাহলে তুমি এই দুটো আইডিয়া কনসেল করবে, বললাম আর কোনো উপায় নাই ম্যাথামেটিক্যালি এম জিরোকে জিরো ধরা ছাড়া, কারণ জিরো ধরলে কি হবে, যেটা ফ্রি তার উপর তার ছাড় হয় না। তুমি দোকানে গিয়ে বলে 10% ছাড় চলছে, এবার তাহলে ফ্রি দিচ্ছেন, তো ওটা ছাড় দেবো আমাকে, 10% ছাড় দেবে, যে ওর বাবা ফ্রি, ফ্রির উপরে বাকি ছাড় দেবো। ওটা তো তোমার আলাদা ব্যাপার। তুমি বললে যে একটা জিনিস কিনলে একটা ফ্রি দেবো, ঠিক আছে, একটা পেন কিনলে একটা ফ্রি দেবো, হ্যাঁ, আর বৈশাখী চলছে, বৈশাখ মাসে চলছে 10% ছাড়, তুমি বলো ফ্রি দিলেন, ও ফ্রিটা 10% ছাড় দিয়ে দেন, বলো ফ্রি দেবো, ওটা কি চাই, ওটা থাকলে তো জিরো দেবো, ওর আবার ছাড় হয় নাকি, 50% ছাড় আমি এমনি দিয়েছি, একটা সঙ্গে একটা ফ্রি মানে কত, 50% ছাড়, আমি বলি তাহলে 50% হলো, তাহলে ওটার আবার 50%, তাহলে বাকিরও ফিফটি হলো, আর হবে না, তাহলে জিরোর কোনো ভেরিয়েশন হয় না। তাহলে একমাত্র উপায় আমাকে এম জিরো সমান জিরো দেওয়া, তাহলে ফোটন হ্যাজ এ রেস্ট মাস জিরো, ফোটন হ্যাজ রেস্ট মাস জিরো, এইটা আমাদের কি বলে, মাস ভেরিয়েশন একটা অনুসিদ্ধান্ত, কি বলে বোঝা গেল। তাহলে এভরি massless particle will move with velocity c, তাই তো, একমাত্র আলোর বেগে ছুটতে পারে কারা, যারা মাসলেস পার্টিকেল। বুঝতে কি বললাম, যে মাসলেস পার্টিকেল সেই একমাত্র কি স্পিডে ছুটতে পারে, আলোর ভেলোসিটিতে ছুটতে পারবে, যার মাস আছে তার ভেলোসিটি কখনো লাইটের ভেলোসিটি হবে না। তাই আমাদের মাসলেস পার্টিকেল কেমন আছে, যেমন ফোটন একটা মাসলেস কণা, আবার হচ্ছে গ্র্যাভিটন বলে একটা কণা আছে, প্রেডিক্টেড, ঠিক আছে, সে একটা মাসলেস, হ্যাঁ, মানে এখনো পর্যন্ত তাকে ধরার মতো আমরা ব্যবস্থা করতে পারি নাই, হলো। তাহলে গ্র্যাভিটন বলে একটা কণা প্রেডিক্টেড আছে, যে এইটা কণাটা থাকতে হবে, কারণ বিজ্ঞান বলছে থাকা উচিত। যেভাবে আমরা কেমিস্ট্রিতে মেন্ডেলিভ কি বলেছিল, পঞ্চাশ সারণী করতে গিয়ে যখন সে পিরিয়ডিক টেবিল করতে গেল তখন কতগুলো ফাঁকা জায়গা দেখতে পেলো, তো বলে এখানে থাকা উচিত, আমি এখন পাচ্ছি না ঠিক কথা, কিন্তু এখানে একটা একদিন কেউ থাকবে। ঠিক একইভাবে বিজ্ঞানের প্রেডিকশন পাওয়ার আছে, সে বলছে দেখো বাকিগুলো পেয়েছি, যে লজিকে আমি ফোটনকে আবিষ্কার করে দিয়েছি, ফোটন বলে একটা কণার কনসেপ্ট পেয়েছি, সেই একই লজিকে আমি কি বলছি, গ্র্যাভিটন বলে একটা কণা আছে, যে কণাটা কি হবে, গ্র্যাভিটেশন ফোর্সের জন্য দায়ী, ঠিক আছে। তাহলে গ্র্যাভিটেশন ফোর্সের জন্য দায়ী হচ্ছে একটা কণা, তার নাম হচ্ছে গ্র্যাভিটন, তার মাস কত পড়ে, জিরো, ঠিক আছে, না, ঠিক আছে, কি বলে বোঝা গেল, এটা ক্লিয়ার হলো, বেশ। অনেক সময় শুনবে যে ট্যাকিয়ন বলে একটা কণা আছে, নাম শুনতে পারবে, ঠিক আছে, হ্যাঁ, yes, তার সে কিন্তু আবার আলোচ্য বেশি বেগে ছুটে, হ্যাঁ, কিন্তু ইনফরমেশন ক্যারি করতে পারে না বলে আইনস্টাইনের কোনো সমস্যা নেই, কি বলে বোঝা গেল। তাহলে আইনস্টাইনের সমস্যা তখনই হবে যখনই কি হবে, আইনস্টাইনের যে থিওরি আছে, যে প্রেডিকশন আছে, সেই প্রেডিকশন মেনে যদি আবার তাকে কেউ ভায়োলেট করে দেয়, যে হ্যাঁ ওইগুলো মানছে, কিন্তু কি বলে, সে আবার গন্ডগোল করে দিচ্ছে, যেমন আলোর চেয়ে বেশি বেগে যাচ্ছে, আইনস্টাইন কখনোই বলে না যে আলোর চেয়ে বেশি বেগে যেতে পারবে না। আইনস্টাইন কি বলেছিল, নো সিগন্যাল ক্যান বি ট্রান্সমিটেড উইথ দ্য স্পিড গ্রেটার দেন দ্য স্পিড অফ লাইট, আলোর চেয়ে বেশি বেগ সম্ভব নয়, কার সম্ভব নয়, তুমি জিজ্ঞাসা করবে না কার, আমরা বলি না আলোর চেয়ে বেশি বেগ সম্ভব নয়, তাহলে এই যে আলোর চেয়ে বেশি বেগ সম্ভব নয়, তুমি কার ক্ষেত্রে বলছো, তুমি ঘুমের স্বপ্ন দেখে তুমি বলে চাঁদে চলে যাবো, চলে যাবো, চলে যাবো, ঠিক আছে, তাহলে তুমি চলে যেতে পারো, চোখ খুলে তুমি বললে আমি সূর্য বসে আছি এখন, আমি স্বপ্ন দেখছি সূর্য বসে আছি, তুমি বললে যে সূর্য যদি 8 মিনিট 20 সেকেন্ড লাগে, তো স্বপ্ন দেখতে 8 মিনিট 20 সেকেন্ড পরে তুমি, না, স্বপ্ন দেখার 8 মিনিট 20 সেকেন্ড পরে কি তুমি স্বপ্নতে সূর্য যাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে, ঠিক আছে, তাহলে আলোর চেয়ে বেশি স্পিডে চলে যাবে,
শুধু তো দূরের কথা, আমি কালকে দেখলাম একটা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি দেখলাম, আমি মনে হচ্ছে আমি গ্যালাক্সি দেখে স্বপ্ন দেখবো, চলে গেল স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখতে দেখতে। তো তাহলে মনের দিক সবচেয়ে বেশি কি দেখে বললাম বেশ চলে যাবেন, একটা মাটি ফাটি নিয়ে আসো দেখি একবার। বলো না, ওই সব ইনফরমেশন কিছু আমি আনতে যেতে বলো আমি চলে যাব, কিন্তু কিছু আমি আনা আনির ব্যাপারে কিছু, কি বলা বোঝা গেল এটা। হুম। বেশ। এবার দেখো একটা, তাহলে এটা তো হলো। এবার একটা লজিক্যাল প্রশ্ন আসবে, আচ্ছা তাহলে ভরটা কি বটে, এবারে বেরিয়ে যেছে বলছো, তাহলে ভরের যে নোশন ছিল সেই নোশনটা চেঞ্জ করতে হবে না, হবে না? কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে আমরা কি বলতাম? মাস ইজ দ্য ম্যাটার কন্টেন্ট, টোটাল ম্যাটার কন্টেন্ট ইজ কল দ্য মাস। তাহলে আমি যদি মুভ করি তাহলে কি আমার ম্যাটার কন্টেন্ট বেড়ে যাচ্ছে? লজিক্যালি তাই হয়ে যায়, যদি ঠিক হয়। তাহলে হয় তোমাকে বলতে হবে কি, ম্যাটার ক্যান বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। তাহলে বিজ্ঞানে একটা সূত্রকে তুমি একবার লাদ মেরে বার করে দিলে বিজ্ঞান থেকে, হ্যাঁ, তো তোমাকে ব্যাখ্যা করতে হবে। অথবা বলতে হবে কি বটে, যে উই ডু নট হ্যাভ আন্ডারস্ট্যান্ড ম্যাটার ইয়েট, বা মাস ইয়েট। ঠিক আছে, আমরা যেটা বলেছিলাম সেটা হয়তো সেই রকম নয়, তাই না? ভর বলতে অন্য কিছু বোঝায়, আমরা হয়তো ভুল বুঝেছিলাম। তাহলে দুটো অপশন, যে হয় তুমি ভর বলতে যে বুঝেছিলে সেটাকে ফিক্স রাখো, সেই সিদ্ধান্তে ফিক্স রাখো, না বলো তাহলে ও ভরের সঙ্গে শুধু বাদ দিয়ে দাও, ও সব ভরের সঙ্গে শুধু বলে কিছু নাই। অথবা কি বলো, যে না, ভর বলতে আমরা কিন্তু অন্য কিছু বুঝতে আমাদেরকে হবে। ঠিক আছে, বললাম দেখো আর একটা গন্ডগোল কিন্তু আইনস্টাইনের থিওরিতে আছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা। কি বলো, হাফ এমবিস করা হবে নাকি? ভেলোসিটি নিয়ে গন্ডগোল তো, মাস নিয়ে গন্ডগোল হয়ে গেল, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? কারণ দুটো জিনিসের উপর কাইনেটিক এনার্জি নির্ভর করে, একটা হাফ এম ভি স্কোয়ার। ভেলোসিটি মানে কি বলে, ডিস্টেন্স বাই টাইম। ও তো নিউটন আইনস্টাইন শেষ করে দিয়েছে, লেন্থ যা খুশি হয়, যে যা খুশি মাপবে। টাইম কি হবে, টাইম যা খুশি হবে, তাহলে ভেলোসিটি যে যা খুশি মাপবে। এবার মাসটা পড়েছিল সেটাকে বলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বললো নিউটনের থিওরি থেকে যদি আমি আইনস্টাইন থিওরি দিতে হয়, তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি করবো, কোনোভাবে দেখি এটা। ঠিক আছে, তাহলে আমরা কাইনেটিক এনার্জি দিয়ে আরম্ভ করবো। ঠিক আছে, যেমন নোটটা দেখো, দেখো আছে আইনস্টাইন মাস এনার্জি রিলেশন বলে একটা নোট দেওয়া আছে। তাহলে আমি করতে যাবো এক, হয়ে যাবে এক। তাহলে আমার এখন উদ্দেশ্য কি বটে, এই কাইনেটিক এনার্জি এই ব্যাটাকে বোঝা একটু, যে এই জিনিসটা আসলে কি। হুম। বলে দেখো, কাইনেটিক এনার্জি ফর্মুলাটা হাফ এম ভি স্কয়ার এসেছিল কোথা থেকে? বলুন, কাইনেটিক এনার্জি ফর্মুলাটা হাফ এম ভি স্কয়ার এসেছিল, সেটা যদি একটু পিছন থেকে চলে যাওয়া হয়, মানে তাহলে হ্যাঁ, হ্যাঁ, বলো হাফ এম ভি স্কয়ার এসেছিল কোথা থেকে? হোয়াট ওয়াজ দ্য রুট অফ দ্যাট ফর্মুলা? এম সি স্কোয়ার তো আইনস্টাইনে আসবে তখন। পি ইকুয়াল টু এম ভি মানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার কি করে? না, ডিফাইন করি নাই, ডিফাইন করি নাই। হোয়াট ইজ এনার্জি, এটাকে ভালো করে খেয়াল করে দেখো। যখনই বিজ্ঞানে নতুন কিছু আসবে না, তখন তোমাকে কি করতে হবে, মাটি করে কঙ্কাল বার করতে হবে। কারণ আমরা কি হয়, আমরা অনেক কিছু প্রি অ্যাজিউম নিয়ে নিই। কারণ হাফ এম ভি স্কয়ার এলো কি করে ওটা, ওইটা এলো কি করে? ভগবান তো কানে কানে বলে হাফ এম ভি স্কয়ার, যা তোকে আমি শিখিয়ে দিলাম, মন্ত্র দিয়ে দিলাম। ঠিক আছে, তুই বুদ্ধ হয়ে গেলি, যেমন গৌতম বুদ্ধ হয়েছিল না। হ্যাঁ, গৌতম বুদ্ধ অনেকদিন তপস্যা করলো না, ভগবান দেখা দিল, বলো তুই বুদ্ধ হয়ে গেলি যে আজ থেকে। হ্যাঁ, তাই না, বোধি লাভ করলো। তাহলে সেইভাবে কি কানে বলে দিল নাকি হাফ এম ভি স্কয়ার ফর্মুলা? এটা হয় না বিজ্ঞানে। ঠিক আছে, বিজ্ঞানে কি হবে, তার একটা রুট থাকবে, তার একটা অ্যাজাম্পশন থাকবে, যদি প্রমাণ করতে নাও পারে, কিন্তু যদি কেউ আইডিয়া করতে পারে এটা হবে, তাহলে তাকে একটা অ্যাজাম্পশন করতে হবে। আচ্ছা, তুমি মেক সাম অ্যাজাম্পশন, তোমার তুমি এমন বড় বিজ্ঞানী হয়ে গেলে যে তুমি বুঝতে পারছো, ফিল করতে পারো, ওরা কি করতে পারে, ওরা একটা ফিল করতে পারে। এটা তো বটেই, হয়তো। হুম। না, মোমেন্টাম ওয়াজ ডিফাইন্ড বাই আইনস্টাইন, নিউটন। মোমেন্টাম কি হয়েছিল, নিউটন তার দেখো দ্বিতীয় গতিসূত্র যখন ইউজ করলো, তখন মোমেন্টামকে ডিফাইন করলো। ঠিক আছে, বললো যে ফোর্স, ইউ ক্যান নট মেজার দ্য ফোর্স, ফোর্স ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ এ সামথিং, দ্যাট ইজ কল দ্য মোমেন্টাম। ঠিক আছে, এবং বলে এর ফর্মুলা কি হবে, বললো ফর্মুলা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, দ্যাট ওয়াজ গিভেন।
ইট ওয়াজ দ্য ফিলিং অফ নিউটন। নিউটন বলেছিল কি বলে, ফোর্সটা কিন্তু ভরের উপর নির্ভর করে না, ভেলোসিটির উপর নির্ভর করে না, এদের গুণফলের উপর নির্ভর করে। এই নতুন কোয়ান্টিটির নাম দেওয়া হলো কি বলে, মোমেন্টাম। ঠিক আছে, ও তো 9 10 পড়া আছে, ওই লজিক বানাতে দিলাম। কি লেখা আছে কোনটা, কাইন্ডিকা নাকি? না না, ওটা আমিও তখন ভাবছিলাম যে কি করে এলো তো। একটাই ডিফাইন, সেটা হচ্ছে মোমেন্টাম। যা ডিফাইন করে নাই আমি ডিফাইন করতে পারবো না। সো নিউটন একটা জিনিসকে ডিফাইন করেছিল, হোয়াট ডু ইউ মিন বাই ফোর্স, দ্যাট ইজ গিভেন বাই দ্য ফার্স্ট ল। যে তুমি বলবে কি ফোর্স, নিউটন লগুলো একটু ভালো করে খেয়াল করে দেখো, মানে এত বিউটিফুলি অ্যান্সার দিয়েছিল যে আচ্ছা বলবো কি বলে, যে ফোর্স কাকে বলে। তুমি বলে বাইরে থেকে যেটা দিলে সেটা হবে ফোর্স, আর বাইরে থেকে গালও দিতে পারি তোমার। এটা বলেছিল না, যে এক্সটার্নালি যেটা দেওয়া হবে, যার জন্য তুমি কি গতিরিক্ত তোমার বাইরে থেকে গাল দিলে তুমি ছুটে বেরিয়েছিল, মারতে চলে গেলে, বলো এটা ঠিক নিউটন বলেছিল বাইরে থেকে যেটা দিলে আমার গতি তৈরি হবে, সেই ফোর্স। তাহলে গাল দেওয়াটা ফোর্স, আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, গালিগালাজ করা, অ্যাবিউজ করাটা কি বলে, ইট ইজ এ ফোর্স। নিউটন লয় পেয়ে যাবে তুমি, হবে না, হবে না, ফোর্স বটে। কিন্তু নিউটন যা বলেছে সেই লজিক অনুযায়ী মিলিয়ে মিলিয়ে যাও। নিউটন বলেছিল আচ্ছা বাইরে থেকে দিচ্ছে না ঘরের ভেতর থেকে দিচ্ছে, তুমি বলো না বাইরে থেকে দিচ্ছে। বললাম ওটা দেওয়ার জন্য আমার মধ্যে গতি তৈরি হয়েছে না, হয় না? বললাম, হ্যাঁ আমি একবার ছুটে বেরিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে নিউটন বলেছিল যে বাইরে থেকে যেটা দিতে হবে, যার জন্য বোঝাতে দ্যাট ইজ ফোর্স। বলুন না, নিউটন বললো, তারপর প্রথম বলে যে ফোর্স কাকে বললো, তারপরে যখন বলা হলো আচ্ছা ঠিক আছে মাপবো কি করে, তখন বললো মাপার জন্য তুমি দ্বিতীয় কিছু যাও। আর 3 নম্বর বলছে বাইরে থেকে দিলে কি ফোর্স হবে নাকি, বললো না আছে। বলো চেনার উপায় কি বলে, গাল দিচ্ছে না ফোর্স দিচ্ছে, বললো থার্ড লো আছে। যদি তুমি দেখো যে ওই থেকে চিৎকার করছে, তুমিও মাথা গরমে দু একটা দিয়ে দিলে, তাহলে বলবে এটা ক্রিয়া কি হবে, সমান আর বিপরীতমুখী হবে, দুজনেরই গতি হবে। ঠিক আছে, দুজনের কি হবে, বিপরীতমুখী গতি হবে, তবেই সেটা কি হবে, ফোর্স হবে। কি বলে বোঝা গেল? তাহলে বাইরে দিয়ে শুধু কিছু দিয়ে দিলেই হবে না। তুমি মাথা চলে করে দাঁড়িয়ে আছে, আর মার মার দেখে আমাকে বলছে, হ্যাঁ তাহলে বলে এই ফোর্স ভাই, আমি চলে গেলাম ও দাঁড়িয়ে আছে, এটা কখনো ফোর্স হতে পারে না। ঠিক আছে, তাহলে এই 3টে ফোর্স ছিল। এবার দেখো এনার্জি কি বলে, ওটা বলতে এনার্জি বলো, এনার্জিটা খুব গন্ডগোলের কনসেপ্ট। এনার্জি কি বলে, ডেফিনেশন ভালো করে বুঝো, কারণ ফিজিক্স তোমাকে বুঝতে পড়ে, এরপরে যদি তোমাকে ফিজিক্স বুঝতে হয় এই ডেফিনেশন গুলো একবার গুলিয়ে খেয়ে নিতে হবে। হোয়াট ওয়াজ এনার্জি, বলো ডিফাইন এনার্জি। কোনো বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য থাকলে সেটাকে এই এনার্জি বলে। তার মানে দেখো, কাজ করার সামর্থ্যকে আমরা বলি দ্য এবিলিটি টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, কোনো বস্তুর মধ্যে যে কাজ করার যে সামর্থ্য আছে, মানে আমার একটা সামর্থ্য আছে, কারণ আমার কি আছে, শক্তি আছে, আমি করছি না। ঠিক আছে, আমি করছি না কিন্তু আমি করতে পারি, এই যে পসিবিলিটি, এটাকে আমরা কি বলছি, আমার কি আছে তাহলে, এনার্জি আছে। আমি নাও করতে পারি, এই যে অদ্ভুত টাইপের সংখ্যা নয়। তাহলে বলো তোমার এনার্জি আছে নাকি কি করে জানবো, বলো, আমার সামর্থ্য আছে, মানে দেখা রে বাবা সামর্থ্যটা আছে কি নাই, আমি বুঝবো কি করে। কি বলে বোঝা গেল? তাহলে বলা হলো কি বলে, এই যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা হলো একটা মেটাফিজিক্যাল সংজ্ঞা, যে আমি ভগবান, তুমি কি করবে, আমার সামর্থ্য আছে, আমি কষ্ট করে দেবো, বলো করে দাও, বলো না আমি করবো কেন, আমি করতে পারি। হ্যাঁ আমার সামর্থ্য আছে, আমি জানি আমার সামর্থ্য আছে, বলো সামর্থ্য আছে বললে মানে মানতে হবে, বিজ্ঞান কি বলছে, ও বলছে আমি ভগবান, ও বলছে আমি ভগবান, বললাম লে এবার কে বেশি ভগবান প্রমাণ করবো। হ্যাঁ তো সামর্থ্য মাপতে হবে এবার, তাহলে হাউ টু মেজার দ্য এবিলিটি, তখন বললো কি ইট উইল বি মেজার বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। কি হবে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান নিয়ে তোমার কি হবে, তোমার সামর্থ্যকে মাপা যাবে। যদি তোমার বেশি সামর্থ্য থাকে তাহলে তুমি বেশি কাজ করবে, যখন কম সামর্থ্য থাকে তাহলে কি হবে, তুমি কম কাজ করবে। সো অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান উইল বি এ কোয়ান্টিটি দ্যাট ক্যান বি ইউজ টু কম্পেয়ার দিস এবিলিটি। তাহলে বিজ্ঞান তো কম্পেয়ার করা হয়, বিজ্ঞান তো কোনো মাপা হয় না, কি করা হয়, কম্পেয়ার করা হয়। বললাম তাহলে কি বলে, এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডিএক্স ইন্টিগ্রেশন, তাই না? বাস, এবার তুমি নিউটনকে লাগাও, এফ ইকুয়াল টু এমভি, ডিডিটাও এমভি করে দাও, হাফ এম বেশি করে অটোমেটিক্যালি চলে আসবে। চলে আসবে।
হ্যাঁ, তাহলে এবার নিউটন কি বলেছিল? নিউটন বলছে দেখো এটা করতে হবে 0 to x করতে হবে ডি ডিটি অফ এম ভি ডিএক্স করতে হবে। বলে আচ্ছা, খুব ভালো কাজ করি, বলুন ডি টু এখানে থাকুক, ডি কে এখানে ভাগ করে দিই। বলো তাহলে এবারে কত হয়ে যাবে? ভি হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন 0 to x কনস্ট্যান্ট ভি ডি অফ এম ভি, এটা হয়ে যাবে। বললাম একটা ভি একটা ডি অফ এম ভি, তাহলে এম থেকে বার করে দিই, এম তো কনস্ট্যান্ট, তাহলে ভি ডিভি, ভি এর ইন্টিগ্রেশন কত হবে? আবার 0 থেকে যখন এক্স গেল তখন ভেতরে ভি হয়ে গেছে, তাহলে হাফ ডিস্কে চলে এসছে। বলো, এবার বলো আইনস্টাইন এলো, বললো যে দেখো এম কিন্তু ওইভাবে বেরোবে না, কারণ এমটা কার ফাংশন? ভি এর ফাংশন, তাহলে এম আবার কি হবে? ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে না। এম এ কি আছে? বলো তাহলে এম জিরোটা বেরোবে, কিন্তু এবার এখানে কত হবে? রুট ওভার 1 - v² / c² ইভেনটা এখানে থেকে যাবে। বলো এই হচ্ছে লিটিগেশন। দেখো তাই নোটে পড়ে আছে আমাদের। ইয়ের ভিতরে এটা পি বাই v/√1 - v²/c², এবারটা পড়ে থাকবে। বুঝে গেল ব্যাপারটা? এবার দেখো আর কিছু নাই। এবার কি বলে, এই ইন্টিগ্রেশনটা করে দেওয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। v ইন্টু dv/√1 - v² / c², তাই তো? v into d of v/√1 - v²/c², you have to crack this mathematics and all is done. ও এবার কিছু করা নাই, ইন্টিগ্রেশন করেছি তুমি দেখে নাও, ইন্টিগ্রেশন বাই পার্টস করে দিয়েছি, ডিফি লাগিয়ে নে কত হয়ে গেছে? mc² - m0c², লাস্টে ফর্মুলা কত চলে আসছে ইন্টিগ্রেশন করে? mc² - m0c², বাস ই সমান এটা বেরিয়ে গেছে। ফাইনাল ফর্ম, হুম, এটা ফাইনাল ফর্ম। হ্যাঁ দেখো তুমি নোটে দেখতে পাবো আমাদের। এবার বাকিটা এবার বললাম তো, বাকিটা কিছুই নেই, বাকিটা কি আছে? জাস্ট এটা ইন্টিগ্রেশন আছে, তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন বাই পার্টস। এটাকে একটা ফাংশন ধরো, এটাকে একটা ফাংশন ধরো, এবার ইন্টিগ্রেশন বাই পার্টস করো। তাই করা হয়েছে, ইন্টিগ্রেশন বাই পার্টস করা হয়েছে। তাহলে এবার ওই নোটটা, ওই ক্যালকুলেশন তোমাকে দেখে নিতে হবে। বলো, তাহলে বলো হোয়াট ইজ দিস? বলো আচ্ছা তাহলে এখান থেকে একটু সি স্কোয়ারটা কমন নিয়ে নিই। তাহলে কত হয়ে গেল? এম মাইনাস এম জিরো ইন্টু সি স্কোয়ার। হোয়াট ইজ এম মাইনাস এম জিরো? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাস ইন মোশন উইথ দ্য রেস্ট মাস, তাই তো? তাহলে মুভিং অবস্থায় তুমি যে মাসটা দেখবে, মানে যেটা মেজার করবে, আর ও যখন চুপচাপ বসেছিল তখন যা মাস ছিল, এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা বলছি কি বলে? এম মাইনাস এম জিরো, তাকে আমরা কি লিখলাম? ডেল্টা এম। মানে এটা মাস ইন্টারভাল। ঠিক আছে, না মাস ইন্টারভ্যাল কথাটা ইউজ করা যাবে না। ঠিক আছে, তুমি প্রতিটা জিনিস কি একটা ইউজ করা থাকে। তুমি চলে গেলে ধরো এয়ারপোর্টে নিয়ে বললে এটা হচ্ছে তোমার ওই স্ট্যান্ড, বিমান স্ট্যান্ড, ওটা তো স্ট্যান্ডই তো আছে বাবা, অথবা বিমান স্টেশন, বা বাস স্ট্যান্ডে চলে এনে বলে এটা হচ্ছে আমার এটা হচ্ছে পাসপোর্ট, বলে আমি পাসপোর্টে যাচ্ছি। বললাম না, এই এই কথাগুলো আমরা ইউজ করতে পারি না, কারণ কি বলে, কেউ কথাগুলোকে ফিক্স করে দিয়েছে আমাদের জন্য। ঠিক আছে, এটার মধ্যে কি হয়, বিজ্ঞান কি বলে, দেখো তুমি ইউজ করতে এলে তো আর কেউ বাধা দিতে আসবে না, তোমার নামে তাকে কোর্টে কেস করে দেবে না, দেবে? এই তো বলছে পাসপোর্ট বলে দিচ্ছে, হ্যাঁ, আর ওখানে গিয়ে বলছে এয়ার স্ট্যান্ড এসব বলছে, ওরা বলছে বলছে তোমার নামে কি কেস হবে নাকি? না, ভারতীয় ন্যায় সংহিতাতে এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। বললাম না, এই সমস্ত কেস কিন্তু হবে না, কিন্তু কি বলে, বিজ্ঞান করতে গেলে বিজ্ঞানের কিছু নিয়ম তোমাকে মানতে হবে। তার একটা নিয়ম আছে, যেটা বলে গেছে বা যেটা স্ট্যান্ডার্ড নোশন, সেই নোশনটা আমাদের ফলো করতে হবে। ইউ ক্যানট ক্রিয়েট দ্য নোশন, তুমি বিজ্ঞানে অ্যাড করতে পারো, সাবস্ট্রাক্ট করতে পারো নতুন কিছু। ঠিক আছে, বিজ্ঞানের বইটা তোমার জন্য খোলা আছে, তুমি নিউটন সূত্রে কেটে, যেমন আইনস্টাইন কি করেছে, নিউটন সূত্রে কেটে বলে এটা এটা হবে, ভুল করে দেবে এটা, তাহলে এইটা করার অধিকার তোমাকে ফুল 100% দেওয়া আছে। কিন্তু নিউটন বলে ভর, আমার ভর শব্দটা পছন্দ না, আমি গড় লিখ। ঠিক আছে, আমার ভরটা আমার মুখে উচ্চারণ হয় না ঠিক মতো, বলো না, ওই অধিকার তোমাকে দেওয়া হয়। ঠিক আছে, বাকি সব অধিকার তোমাকে দেওয়া হয়েছে। ডেফিনেশন তুমি কেটে দাও গা, নতুন করে ডিফাইন করো, বিজ্ঞানের বইটা ওপেন টু অল এই হিসাবে। এটা ক্লিয়ার হলো? সো ই ইকুয়াল টু এই এম সি স্কোয়ার, এই অনেক সময় ডেল্টা এম থেকে আমরা এম বলি, নিয়ে কথা বলি ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই ইকুয়াল টু এম সি স্কোয়ার বলাতে আমাদের অনেক অদ্ভুত অদ্ভুত গন্ডগোল হয়। আমরা কি বলি,
ইকুয়াল টু এমসি স্কোয়ার মানে কি বলে? এই যে শুনেছেন না শোনো নাই? এটা কি বলে? এই ইকুয়েশনটা যে আইনস্টাইনের ফেমাস ইকুয়েশন, ইকুয়াল টু এমসি স্কোয়ার। বলো, এটা তো আমরা অনেকদিন থেকে জানি, 11-12 থেকে আমরা জানি। ঠিক আছে, মানে বিজ্ঞান পড়লে কি হয়ে যায়? বিজ্ঞান পড়লে আমরা এটা পাকা হয়ে যায়। ঠিক আছে, মানে যখন যেটা জানার দরকার নাই না, তখন সেটা জেনে যায় আমরা। বলো না, খুব বাঁদর হয়ে গেছে। 7-এ পড়তে পড়তে 10-এর ছেলে তখন বন্ধু করে ঘুরে বেড়াচ্ছে। 5 পড়তে পড়তে গিয়ে দেখা যায় লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছে, তুমি কি বলি? এটা খুব বাঁদর হয়ে গেছে, এটা পাকা হয়ে গেছে, বলি না বলি না? এই বিজ্ঞানের ছেলেগুলো কিন্তু কিছু এটা পাকা বলে, তাই না? আর 9-এ পড়বে, 10-এ পড়বে, বলে ইকুয়াল টু এমসি স্কোয়ার। ঠিক আছে, 11-এ পড়বে, তখন বলতে ইকুয়াল টু এমসি স্কোয়ার পড়ে না, কি বলবে? আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়েছিল। ও খুব ভালো কথা দিয়েছিল, কি পড়তে সেটা বলতে হবে তো। বলো, এটা এটা মানে কি? Energy and mass can be interchangeable. এটা কি তাই মানে? গতি থেকে এনার্জি এই মাসটা কোন মাস? changing mass. কি মাস? ইট ইজ এ মাস অর ইট ইজ m মাইনাস m জিরো, ডিফারেন্স ইন মাস। তাহলে খেয়াল করতে হবে, প্রথম ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হবে কি বলে? ইট ইজ ডেল টাইম। আমরা আমরা লিখেছি কি বলে? ডেল টাইমকে কি লিখেছি? এম। তাহলে আমরা বলি এম, আমরা কিভাবে বলি যে এম ভরকে সম্পূর্ণভাবে যদি শক্তিতে রূপান্তরিত করা হয়, হুম, তাহলে একটা পরিমাণ শক্তি তৈরি হবে। এটা কিন্তু এখান থেকে এটা তাই বলছি কি, আমরা কি তাই ডিরাইভ করলাম এটা? হুম, তাহলে এটা কি বলছে? এটা বলছে যে মাসের যে ভেরিয়েশনটা হবে, আমরা বলছি না মাস ভ্যারি করবে, মাস ভ্যারি করবে মানে যে প্রশ্ন আমরা শুরু করেছিলাম, তার মানে কি জড় বস্তু বেড়ে গেল নাকি? হুম, জড় বস্তু বেড়ে গেল? বেড়ে গেল না, তাহলে কি বলবো? বললো মাসের ভেরিয়েশনটা বেসিক্যালি কোথায় যাবে? এনার্জি যাবে। এগুলো বোঝা গেল? দ্যাট মিনস ইউ ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন মাস অ্যান্ড এনার্জি ইন রিলেটিভিটি। রিলেটিভিটি বলতে গেলে তোমাকে ভর আর শক্তি এই দুটো কোয়ান্টিটিকে আলাদা করে দেখলে হবে না। রিলেটিভিটিতে কি বলে? দুটোই একই কোয়ান্টিটির দুটো ভিন্ন রূপ। মাস আর এনার্জি বলে আলাদা কিছু নাই। আমরা এতক্ষণ কি বলতাম, দেখো এটা মাস, একটা বস্তু, জড় বস্তু যার 4টা ধর্ম আছে। আর শক্তি বলতে কি বলে? আমার যে সামর্থ্য, তাকে শক্তি বলছি। আইনস্টাইন সে কি বললো? যে না, এই যে দুটো টার্ম মাস আর এনার্জি, এই দুটো টার্ম হচ্ছে কি বলে? একই কয়েনের দুদিক। একটা 2 টাকা কয়েন, 2 লেখা থাকলে নিয়ে গেলে যা তোমাকে জিনিস দেবে, কয়েনের উল্টো দিকে অত চিহ্ন নিয়ে গেলে একই জিনিস দেবে। সে সে জাস্ট ঘুরিয়ে দেখে নেবে যে ঠিক আছে, জিনিসটা তুমি একই পাবে। তাহলে বললো কি বলে? এবার থেকে তোমাকে বুঝতে হবে যে দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন মাস অ্যান্ড এনার্জি ইন রিলেটিভিটি। তাহলে যখন আমি রিলেটিভিটি বলি মাস বাড়ছে, তাহলে কেউ বলতে পারে না এইটা না বলে এনার্জি বাড়ছে, বলো বলে হ্যাঁ তো একই ব্যাপার। মাস আর এনার্জি কি বলে? যে যা খুশি ইউজ করবো ল্যাঙ্গুয়েজ। রূপান্তরিত হচ্ছে সে কাইনেটিক এনার্জি থেকে ইয়েস, বলো এনার্জি তার কি হচ্ছে? বাড়ছে। তাহলে মাস বাড়ছে মানে কি বলে? তার জাড্যতা বাড়ছে না, তার জড় বস্তু বাড়ছে না, কি বাড়ছে? কাজ করার সামর্থ্য বেড়ে যাচ্ছে। এবার তাহলে যখন গতি হচ্ছে, গতিশীল অবস্থায় কি বেড়ে যাচ্ছে তার? হুম, এবং কতটা বাড়বে? যতটা ভেরিয়েশন বলেছি, তাই না? কতটা বাড়বে বললাম যে দেখো, আমার দেখে মনে হচ্ছে আগে 10 কেজি ছিল, এখন 15 কেজি হয়ে গেছে। বললাম তাহলে কাজ করার কত সামর্থ্য বাড়বে? বললাম তারপর কেজি কেজি করে গল্প নাই, এটা শেষ করতে গুণ করো। শেষ করতে গুণ করলে কি হয়ে যাবে? মাসটা কিন্তু কনভার্ট হয়ে যাবে এনার্জি। সো ইট ইজ দ্য ফর্মুলা ফর কনভার্সন অফ মাস ইনটু এনার্জি। এটা বলতে পারি যে আমি বললাম 10 কেজি মাস ছিল আমার, নিয়ে বেড়ে গেল হলো আজকে মুভিং অবস্থায় দেখলাম 12 কেজি, তাহলে আমার শক্তি কত বেড়েছে? তুমি তো বলছো মাস বাড়বে না, ভালো লজিকটা বুঝো। আইনস্টাইন এটা বলে কি বলে? মাস কথাটা না বলে ইউ ক্যান সেফলি ইউজ এনার্জি। দেখো এনার্জি বাড়তে পারে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, হতে পারে যে হ্যাঁ এটা তো গতি আছে, তো কাজ করার সামর্থ্য বাড়ছে, তাহলে এনার্জি বাড়বেই। মাস কি করে বাড়বে রে বাবা? আইনস্টাইন বলো ওই মাস আর এনার্জি দুটোকে আলাদা কোনো ভেবো না, মাথা থেকে বার করে দাও। এখন ভাবো মাস বলা যা জিনিস, এনার্জি বলাও সেম জিনিস। ঠিক আছে, তাই না? আরএস বলা আর রুপিস বলা একই জিনিস। এবার আরএস বলবে না রুপিস বলবে, তুমি বুঝে দাও, বা ওরকম একটা চিহ্ন দেওয়া মানে কি বলে? একই জিনিস। তো দের আর আইনস্টাইন বলে এইটাকে তুমি এবার ভুলে যাও যে কিভাবে তুমি বলবে। তাহলে বলে একটা বস্তু গতিশীল হচ্ছে, তাহলে তার এবার কি বাড়ছে? তুমি বলো ভর বাড়ছে, আমি কি বললাম? না ভর বাড়া নাই, কি বাড়ছে? এনার্জি বাড়ছে। বলো না, আমি এবার বললাম বেশ ঠিক আছে, এই দুটো ঠিক কথা। এবার যদি বললাম আচ্ছা, আমি দেখলাম ভর মাপলাম 10 কেজি ছিল, এবার যখন গতিশীল হলো দেখলাম 12 কেজি হলো। এবার তুমি তো বলছো না ভর বাড়ছে, কথাটা বলা যাবে না।
তাহলে এনার্জি বাঁচে বলতে হবে, তাহলে এনার্জি কত বাঁচে বল, 2 কেজি। তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ টু কনভার্ট দ্য মাস ফ্রম কেজি টু জুল। তবে তো আমি ঠিক বলতে পারবো যে হ্যাঁ এটা আইনস্টাইন বলেছে, তুমি ভর না বেড়ে হিসাব বলতে পারো, এনার্জিতে বেরো তো। তাহলে এনার্জিতে বলে যেমন এবার তোমাকে কি কনভার্ট করতে মানে হবে না, কি বলে বোঝা গেল? তাহলে কনভার্সনটা কি বটে বলো, দিস ইজ দ্য ফর্মুলা ফর কনভার্সন, মাস ইনটু এনার্জি। তাহলে 2 কেজি যদি বেড়ে যায়, দেখো এই এমটা কি বটে, চেঞ্জ ইন মাস, এমটা কি বটে, এই যে ডেল্টা মানে সেম জিরো। তাহলে সেটা যদি আমি বলি মাস বাড়ে না, তাহলে শক্তি দিকটা আমি ফেলবো গা। তাহলে কত শক্তি বেড়েছে, ওইটা। কি বলে বোঝা গেল? এখন গল্পটা হচ্ছে এই জিনিসটা আইনস্টাইন এসে বলে কি বলে টাকা, বলো টাকা ব্যাপারটা দেখো, তুমি যদি তোমার কাছে রাখো সেটা হবে লিকুইড মানি বলি আমরা, ওই টাকাটা ব্যাংকে রেখে দিলে তাহলে ওটা কি হয়ে গেল, আমরা দেখবে বাংলায় বলি স্থাবর অস্থাবর সম্পত্তি, ঠিক আছে? তার মানে হ্যাঁ, স্থাবর মানে যেটা চলাচল করে না, মানে আমার একটা বাড়ি আছে, মানে সেটা তো আমার সম্পত্তির বাবা, ঠিক আছে, কিন্তু সেটা কি বলে, সেটা মুভেবল নয়, সেটা তুমি ইউজ করতে পারবে না। আমি বললাম যে আমার ধরো 1 পয়সা ইনকাম নাই, এই বাড়িটা আছে, শিউরি বাজারে এখন মোটামুটি 40,45,00,000 দাম হবে, আমি চলে গেলাম দোকানে, যে আমার তো 45 টাকা আছে, আমার দাও তো 2 কেজি আলু দিয়ে দাও, কত তুমি নিয়ে যাবো, আমার একটা ইনপুট করে নিয়ে যাবো, 4টে নেবে। তো ইট ক্যানট বি কনভার্টেড ইন দ্যাট ওয়ে। তাহলে বললো কি হবে, আগে এনক্যাশ করতে হবে, এই ঘরটাকে তোমাকে হয় ভাড়া দিতে হবে, নাই লিজ দিতে হবে, নাই বিক্রি করতে হবে। সেখানে কি হবে, সেখানে এনক্যাশ হবে, তবে কি হবে, টাকাটা আসবে। নিউটন বলেছে কি বলে, ক্যাশ টাকা এই টাকা দুটো আলাদা। আইনস্টাইন বলে কি বলে, এই টাকাকে ক্যাশ টাকাতে কনভার্ট করা যায়, এই দুটো ফর্মুলা। তারপর তুমি ইউজ করো তো। সেই জন্য বললো যে যখনই কনভার্সন হবে তখন মাসের কনজারভেশন আর এনার্জি কনজারভেশন আমি আলাদা করে হিসাব করতে পারবো না, তাই না? মাসের কনজারভেশন আর এনার্জি কনজারভেশন তুমি আলাদা করে হিসাব করতে পারবে, করতে পারবে না। তাহলে বলো তোমার টোটাল কত টাকা আছে, বলো স্থাবর আর অস্থাবর কখন ভাবলে হবে না। কি হবে, এটা যে এনক্যাশ করে দিই তাহলে কি হয়ে যাবে, সেটা আমার ওই টোটাল সঙ্গে বললো কি, মাস আর এনার্জি দুটো আলাদা করে কনভার্ট মানে কনজার্ভ হবে না। তোমার ক্যাশ টাকা আর তোমার টোটাল মানে যেটা আছে সেই টাকা দুটোকে যোগ করতে হবে। তুমি আজকে ক্যাশ টাকা দিয়ে জায়গা কিনে নিলে, তাহলে ক্যাশ টাকাটা কিছু কনভার্ট হয়ে গেল, তাহলে তোমার সম্পত্তির হিসাব কি হবে, এখন যেটুকু রিমেনিং ক্যাশ টাকা প্লাস এখন যা মার্কেট ভ্যালু, এটা সম্পত্তি হবে তো। বলুন এইটা আমার টোটাল এক থাকবে, আমি যদি কিছু না করি তাহলে কি হবে, আবার ওই বাড়িটা বিক্রি করে আমি আবার টাকা পেয়ে গেলাম। তাহলে বলুন টোটাল অ্যামাউন্ট এক থাকবে, তুমি আলাদা আলাদা করে হিসাব করতে পারবে না। তাহলে মাসের কনজারভেশন আর এনার্জি কনজারভেশন দুটোকে ওমিট করে দিলে নাকি হলো মাস এনার্জি কনজারভেশন ল। পড়তে দেবে ভর ও শক্তি নিত্যতা সূত্র, এনার্জিটা মানে এখানে পার্টিকুলার সিস্টেমের মধ্যে সিস্টেমের মধ্যে আছে। ইট ইজ অল মেকানিক্যাল এনার্জি। আইনস্টাইন এনার্জি মানে কি বলে, ডাইনামিক্স তো। তাহলে অল মেকানিক্যাল এনার্জি, তার মধ্যে কাইনেটিক এনার্জি প্লাস আদার ফর্ম অফ এনার্জি, যে কোনো ফর্মে থাকতে পারে। এটা হচ্ছে টোটাল এনার্জি। এটা কোন এনার্জি, কোন এনার্জিটা, এই এনার্জি কিন্তু তার মোট শক্তি নয়, যেটা এনক্যাশ করে এলো মাস থেকে, কনভার্টেড এনার্জি। আমার তো আগে তো ছিল একটা বাড়ি ছিল, আমি আমার পয়সা দিয়ে আমার একটা বাড়ি কিনলাম, ঠিক আছে, তাহলে এটা সেই কনভার্টেড এনার্জি, আর আমার এমনিতে এনার্জি ছিল। ক্লিয়ার কি বললাম? বললাম তাহলে দেখো আমি বলতে পারি তাহলে এইটা মানে কনভার্টেড। হুম। আর আরো কিছু ছিল কি বলে, এই দেখো এম সি স্কোয়ার কি বলে, কনভার্টেড। বুঝে এবার, তার মানে আমি কি বললাম, আমার ক্যাশ টাকা ছিল আর ফিক্সড ছিল। ফিক্সড বলতে আমার একটা বাড়ি ছিল, হাউস ছিল। বলো তাহলে হাউসের টাকা যদি আমি যোগ করতে হয়, তাহলে টোটাল সম্পত্তি যোগ করতে পারবো না। একটা বাড়ি প্লাস 10 লক্ষ টাকা, তাহলে কত টাকা সম্পত্তি। আর তাহলে বললাম আগে কি করো, এই ক্যাশ হাউসটাকে বিক্রি করো, তাহলে কত হবে, বললাম কত হবে, হাউসের মাস ইন্টু সি স্কোয়ার। এখন হাউস তো স্থির অবস্থায় ছিল, তাহলে বললো বিজ্ঞানের স্থির অবস্থায় মাসকে কি বলা হয়, M0 ইন্টু সি স্কোয়ার। হুম। আর এই ভর ভাড়া কমার জন্য কত পরিমাণ শক্তি আমার এসছে এখন, MC স্কোয়ার, এটা হলো টোটাল শক্তি, তাই তো? তাহলে এবার খেয়াল করে দেখো, এখন টোটাল শক্তি কত বটে, M × C², টোটাল শক্তি। সেই শক্তির মধ্যে কি আছে, বাড়ি বিক্রির শক্তি আছে, আর আগে থেকে কিছু পরিমাণ শক্তি আমার কি ছিল, ছিল তো, সেই শক্তি কারেন্ট এনে দিচ্ছি। দেখো ফর্মুলা, MC² = mg² প্লাস EK, সেকেন্ড কার্ডে আছে তো প্রশ্ন তাই না? এই যে কি MC² মানে mg², এই যে তোমার শক্তিটা এলো সেই শক্তি কোথায় যাবে, তাহলে বললাম আমি বাড়ি বিক্রি করছি, শক্তিটা পেলাম, সেই শক্তিটা কোন জায়গায় যাবে, বলছি পার্টিকুলার কারেন্ট এখানে যে বাড়াবে।
এই যে শক্তিটা হলো, এই এম থেকে m0 হলো, কিসের জন্য হলো? বস্তু বেগ বেড়েছে বলেই তো হয়েছে। বস্তু যদি চুপচাপ থাকতো তাহলে এম কে m0 হতো? তাহলে এম থেকে m0 হচ্ছে, এই ভরের পরিবর্তনের যে তুল্য মূল্য শক্তি, সেটা কোথায় অ্যাকচুয়ালি অ্যাড হবে? কাইনেটিক এনার্জিতে। তাহলে মোট শক্তির মধ্যে কি আছে? অরিজিনাল যে শক্তি ছিল, স্থাবর সম্পত্তি, আর প্লাস যে পরিমাণ কাইনেটিক বেড়াচ্ছে, তাহলে এটা টোটাল শক্তি। বলতে পারবো না, পারবো না। তাহলে এটা ছিল স্থাবর সম্পত্তি, আর ভর করার জন্য কি হয়েছে? এটা হয়েছে। তাহলে এখন হচ্ছে মোট শক্তি বলা আছে, সব শক্তিটা আমি এবার সব যা টাকা ছিল সব টাকাকে আমি ঘর টেনে নিলাম। তাহলে কত পরিমাণ ভর হবে বলুন? তাহলে এম ইন্টু সি স্কয়ার এই পরিমাণ ভর হবে আমার। মানে এটা টোটাল কি বলে বোঝা গেল? তাহলে এম সি স্কয়ার হচ্ছে কি বলে, যে কোনো মুহূর্তে তার মোট শক্তি রাশিমালা। এম সি স্কয়ার কি বলে? যে কোনো মুহূর্তে তার মোট শক্তি রাশিমালা। তার মধ্যে এটা হচ্ছে কি বলে, রেস্ট মাস এনার্জি। আর এটা কি বলে, আদার ফর্ম অফ এনার্জি, কাইনেটিক পোটেনশিয়াল যা থাকবে। কাইনেটিক পোটেনশিয়াল কম হবে। কেউ কম। একটু কম রিলেটিভিটিতে শুরুই হচ্ছে আলোর কাছাকাছি বেগে, তাহলে কাইনেটিক কম কেন হবে? এটা ক্লিয়ার হলো? বোঝা গেল কি বললাম? তো কাইনেটিক এনার্জি কি বলবো? তাহলে মুভিং টোটাল এনার্জি মাইনাস রেস্ট মাস এনার্জি, এটাই কাইনেটিক এনার্জি। তাই না? আমার কত ক্যাশ টাকা আছে, যে এই মুহূর্তে টোটাল যে টাকা আছে, সেখান থেকে আমার বাড়ির টাকাটা বাদ দিলে বাকি টাকাটা কি বলে, মানে মোট সম্পত্তি থেকে কি হয়, আমার স্থাবর সম্পত্তি বাদ দিয়ে তাহলে আমার বাকিটা অস্থাবর সম্পত্তি, কাইনেটিক এনার্জি পাবো আমি। তাহলে এই মুহূর্তে মোট সম্পত্তি বলে, মোট সম্পত্তি সবসময় কি হবে, এম সি স্কয়ার আকারে প্রকাশ করা যাবে। তাই এনার্জিকে মাসে, মাসকে এনার্জি কনভার্ট করবে কি করে? জাস্ট এনার্জিকে শেষ করতে ভাগ করে দাও, তাহলে সেটা তুল্য মূল্য মাস হবে। কি বলছি? তুল্য মূল্য মাস, ইকুইভ্যালেন্ট মাস। ইট ইজ নট দ্যাট মাস ইউ ক্যান ট্রিট অ্যাজ এ মাস। মানে এটা ডেস্ক মাস না, ঠিক আছে। উল্টো উল্টো মাস। আমার কাছে 10 কোটি টাকা আছে, মানে আমি বলতে পারি সিউড়িতে আমি এখন 10টা বাড়ির মালিক। আমি বাড়ি কিনতে পারি না কিনতে পারি, ঠিক আছে। ও বলে, তাহলে আমি বলবো কি, যদি বাড়ির সঙ্গে তুলনা করো, বলে না টাকা তো নয়, তুমি আমার স্থাবর সঙ্গে তুলনা করো, তাহলে 10 কোটি টাকা তো আমি ইনভেস্ট করি নাই। যদি করতাম তাহলে সিউড়িতে যেমন মোটামুটি 20টা 25টা বাড়ি থাকতো, মানে আমি বাজার তুলে বলতাম সিউড়ির বাজার একটা বাড়িতে আমি শেষ করে হয়, তাহলে ভাগ করে দাও। তাহলে আমি এখন এতগুলো বাড়ির মালিক। তাহলে তুমি যদি বাড়িতে বাড়িতে তুলনা করো তাহলে হবে। এবার তাহলে আমার বাড়ি আছে, তোমার ক্যাশ টাকা আছে, বলো কে বড় লোক, বলো এবার শেষ করতে গুণ করো, ঠিক আছে। এবার তুমি তুলনা করো, তাহলে বললো ইউ ক্যান কম্পেয়ার মাস অ্যান্ড এনার্জি। এটা কম্পেয়ার করার জন্য কেউ একটাকে আরেকটাকে কনভার্ট করতে হবে। সো দিস ইজ দ্য কনভার্সন প্রবলেম। তাহলে টোটাল যে আছে সম্পত্তি, সেইখান থেকে আমার বাড়ি যেটা স্থাবর সম্পত্তি আছে, মানে যেটা ফিক্সড ডিপোজিট আছে, সেটাকে বাদ দিতে হবে, বাকিটা কি বলে আমার লিকুইড মানি। দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি। ক্লিয়ার এটা? বাস, খুব ভালো কথা। দেখো তাহলে ই কে সমান কত লিখবো, এম সি স্কোয়ার মাইনাস এম জিরো সি স্কোয়ার। তারপরে নোটে করে দেওয়া আছে, পেয়েছো? এবার আমি কি করছি? তো হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? বললাম কাইনেটিক এনার্জি ইজ বেসিক্যালি, it is the basically the free energy, that is the total energy of the system minus my rest mass energy. It will be the kinetic energy. কি বলে বোঝা গেল? এবার এই m কে রিপ্লেস করে দাও, m0 রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস m0 সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এবার ক্যালকুলেশন করে দিয়ে চলে যাও, নিয়ে তুমি এরকমটা জিনিস দেখতে পাবে, হাফ এম ভি স্কোয়ার, ক্যালকুলেশন ওটা করে দেওয়া আছে, 1 প্লাস 3/4 ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অফ দ্য অর্ডার অফ, বাকি টার্মগুলো বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। নোটটা করে দেখে নেবেন। হুম। তো দিস ইজ ইকুয়াল টু দিস টাইপ অফ এনার্জি। বলো এবার তাহলে আইনস্টাইন তো উল্টো পাল্টা করে দিল, নিউটন তো উল্টো পাল্টা করে দিল। বলেন তো এবার আসো, ইফ ভি ভেরি ভেরি লেস দেন সি, ঠিক আছে, তো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার উইল বি ভেরি ভেরি লেস দেন 1, অলমোস্ট জিরো। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, জানিস অলমোস্ট জিরো হয়ে যাবে। সো হাফ এম ভি স্কোয়ার। সো আইনস্টাইন velocity formula will reduce to Newtonian formula for low velocity। আসছে না? তাহলে বলতে পারি কি বলে, নিউটন ওয়াজ নট রং, নিউটন ওয়াজ নট রং। নিউটনের সূত্র কিন্তু ভুল প্রমাণিত হলো না। নিউটন ল ওয়াজ এ স্পেশাল কেস অফ আইনস্টাইন রিলেটিভিটি, তাই নয়? আইনস্টাইনের রিলেটিভিটি যে স্পেশাল কেস। তখন বললাম আচ্ছা, যদি আমার খুব কম বেগে খুব মুভ করে এই পৃথিবীর উপরে কোনো একটা বস্তু গতি কত হবে, সবচেয়ে বেশি 11.2 কিলোমিটার, তার চেয়ে বেশি গতি করতে ছেড়ে পালা, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি উই হ্যাভ ইন আর্থ। এর চেয়ে বেশি ভেলোসিটি পৃথিবীতে সম্ভব নয়, নর্মালি হয় না, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কথা হবে বরং 20 ধরে নাও, 20 কিলোমিটার পার সেকেন্ড।
বললাম 20 কিলোমিটার/সেকেন্ডকে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে? 400, তাই তো? হবে না হবে না? হুম, স্কোয়ার বললে 20 কিলোমিটারকে 20 কিলোমিটার 800 হবে। হলো। আর 22 স্কোয়ার আছে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার 3 × 10⁵ তাহলে হবে 9 × 10⁻10। কাটাকাটি করে 10⁻8 না, বুঝো কত আসবে এটা? 1/4 করলে কিছু আসবে, দশমিকের পরে কি হবে? আগে 8খানা শূন্য বলবো, তারপর কিছু আসবে। তাহলে ওয়ানের সঙ্গে সেটাকে যোগ করা না করা কি হয়ে যাবে? সেম। তাহলে কি বললাম, যে যদি আমি রিলেটিভিটি লাগাতে যাই নর্মাল ক্ষেত্রে, সেটা লাগাতে যাবো উত্তর নিউটন লাগিয়ে দিলে কি হবে? খাটতে যাবো কেন? তাই কি হবে, এতদিন পর্যন্ত আমরা বুঝতে পারি না যে ভুল করছি না ঠিক করছি। ভুল তো হয়েছে। এই 1 পয়েন্ট, কি বলছে নিউটন? বলছে 1, আর আইনস্টাইন বলছে না, এটার চেয়ে সামান্য বেশি। ও 0.00000 করে অনেক করে জিরো করে যখন মুখ থেকে যাবে, তারপর টার্ম থাকবে সেটা বেশি। বলতো ওইটা আমরা এক্সপেরিমেন্টালি মাপতেই পারি না। আমার মেশিনের সূক্ষ্মতা হচ্ছে 0.3 ঘর, স্লাইড ক্যালিপার স্ক্রু গেজ। যাবে কি করে তার বেশি তুমি? তোমরা যদি মাপতেই না পারি, হবে না। কি বলে বোঝা গেল? ঠিক আছে, এটা বোঝা গেল বেশ। তাহলে এটা হয়ে গেল গল্প। এবার দেখো, এনার্জি মোমেন্টাম রিলেশন। এবার বললাম বেশ ঠিক আছে, মোমেন্টাম কিন্তু এখন বুঝতে পারি না মোমেন্টামের ফর্মুলা কি হবে। ঠিক আছে, P=mv বলেছি, কিন্তু বললাম দেখো আইনস্টাইন আগে এই নিউটন, আইনস্টাইন আগে নিউটন কিন্তু একটা এনার্জি মোমেন্টাম রিলেশন দিয়েছিল, E = p²/2m, তাই তো? এটা হচ্ছে এনার্জি মোমেন্টাম রিলেশন অ্যাকর্ডিং টু নিউটন। বললাম আচ্ছা, এই রিলেশনটা কি আইনস্টাইন কি বলছে, এটা উচিত না উচিত নয়, প্রথমে এটা বলবো লজিক্যালি। বললাম দেখো এইটা একটু উচিত নয়, কারণ কি বলে আইনস্টাইনের জগতে ই আর এম এর মধ্যে আলাদা কোনো মানে হয় না। দুটো কি বলে অলমোস্ট সেম কোয়ান্টিটি। তাহলে এনার্জি মোমেন্টাম রিলেশনে তুমি কি করলে, দুটো পার্টে পার্টে ভেঙে দিলে, সেটা তো হবে না। লজিকটা বুঝতে পারবেন কারণ নিউটন জগতে এনার্জি মাস দুটো আলাদা ছিল। তাহলে এইটাও ছিল কি বললাম, তাহলে ই এর সঙ্গে পি এর রিলেশনটা কেমন বটে? প্যারাবোলিক রিলেশন। রিলেশনটা কেমন বটে? প্যারাবোলিক রিলেশন। কারণ কি বটে, এমটা কনস্ট্যান্ট ছিল, এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এখন এমটাও কি বটে, ফাংশন অফ ই, তাই তো? তাহলে ই এর সঙ্গে এটাকে গুণ করবো, তবে তো অরিজিনাল রিলেশনটা পাবো, তাই নয়? এমও তাতে ই বটে না নয়। আইনস্টাইন কি বলছে, এম আর ই এর মধ্যে কোনো আলাদা, তাহলে এম মানে যদি 2e হয় বা 5e হয়, তাহলে এটা কত হয়ে যাবে? 10 স্কোয়ার হয়ে যাবে না? হবে না? তাহলে স্কোয়ার = p², তার মানে লিনিয়ার রিলেশন চলে আসবে। তাহলে এই ফর্মটা কিন্তু আমি ডাইরেক্ট ইউজ করতে পারবো না, তাই কি করলাম, আইনস্টাইনের এনার্জি মোমেন্টাম রিলেশনটা বার করলাম। কি করে বার করবো? ক্যালকুলেশন তোমার দায়িত্ব, আমি ক্যালকুলেশনের লজিকটা বলবো। বলো দেখো, P=mv মোমেন্টাম রিলেশন, এটা আমরা বলেছিলাম কি করে রিলেটিভিটিতে মেনটেন করবো, তাই তো? এটাকে আমি রিলেটিভিটিতে মেনটেন করবো বললাম, তার জন্য আমাকে একটা মূল্য চোকাতে হবে। বললাম এম সমান এটা লিখতে হবে, m0√1 - d² / c² ইন্টু ভি, তবে কিন্তু কি হবে, মোমেন্টামের ফর্মুলাটা আসবে। মানে এম ভি ফর্মটা বটে, কিন্তু এম মানে যে এম বলছে এম নয়। ঠিক আছে, এই এম কিন্তু এইরকম এম। বলো তাতে কি হবে, তাহলে এম ভি তুমি বলতে পারবে, শুধু মনে রাখতে হবে এম মানে এটা। বললাম এইটা হচ্ছে পি। আর বললাম আমাদের কি বটে, কাইনেটিক এনার্জি ই সমান কত বটে, mc² - m0c²। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। হলো। তাহলে এই m c² কমন নিয়ে এম এর জায়গায় আমরা করবো m0√1 - v²/c² করবো না করবো? এই যে কথা বসাবো, ঠিক আছে? বললাম এবার এইখান থেকে √1 - v²/c² রেখে ইনসার্ট করো, ইনটার্ম তো পি চলে আসবে, আসবে না? আসবে না? তাহলে ই আর পি এর মধ্যে কি চলে আসবে? প্রেসার চলে আসবে। তাহলে এইখান থেকে v² বা ভি এর ভ্যালুটাকে বার করে ইন টার্মস অফ পি এখানে বসিয়ে দাও, এখান থেকে বার করে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ই আর এদিকে পি চলে আসবে। নিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে তুমি দেখবে এটি চলে এলো E²= p²/c²+m0²c²। দেখো যে গল্পটা বলছিলাম, আর কিন্তু ই আর পি এর মধ্যে প্যারাবোলিক রিলেশন নাই, ছিল E = p²/2m ছিল। তাহলে ই ভার্সেস পি গ্রাফ আঁকলে কি হতো তখন? প্যারাবোলা হতো।
আর ই স্কোয়ার সময় কত হয়েছে? লিনিয়ার, বুঝলি না? এটাও স্কোয়ার, তাহলে প্যারাবোলা তো বলতে পারবো না। আর বললাম এই বাড়তি টার্মটা কথা কেন বললাম, ওই যে ওই M0টা গন্ডগোল করবো, ও তো এনার্জি থাকবে। স্কোয়ার স্কোয়ার প্লাস M0 স্কোয়ার M0 স্কোয়ার হলো, ক্লিয়ার? হুম। তাহলে বললাম এইটা যদি সত্যি হয় তাহলে এখান থেকে আবার কি করবো? দুটো বলবো যে আচ্ছা কেন হোয়াট উইল বি দা, এবার দেখো কেমন আইনস্টাইন এবার চলে গেল এই জায়গা থেকে, বলো এটা যদি ঠিক হয় তো উই ক্যান সে, মানে কোথায় গেল এই কনসেপ্ট থেকে আইনস্টাইন আবার নিজেকে নিয়ে গেল কোথায়? ফটো ইলেকট্রিক ইফেক্টে। ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশন আইনস্টাইন নিজে চলে গেল, কোয়ান্টাম মেকানিক্সের জনক। ঠিক আছে, আইনস্টাইন কি বললো? আইনস্টাইন এবার যদি ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে যদি একটু মনে করার চেষ্টা করো, একটু রিক্যাপিচুলেট করো, ফটো ইলেকট্রিক ইফেক্ট কি ছিল? ক্যাথোড দিয়ে প্লেটের উপরে সূর্য রশ্মি পড়বে, হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রন নিব, দ্যাট ওয়াজ দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট। সমস্ত কিছু ছিল আইনস্টাইনের মার্কেট নামতে হয়েছিল। এসে ইয়ে ফ্রিকোয়েন্সি আর হ্যাঁ ওই হ্যাঁ নিউ ইয়ারটা ব্রেকডাউন ফ্রিকোয়েন্সি। কি ছিল তো বললে হবে? ঠিক আছে, কি ছিল আবার কি ছিল বললে হবে? রিটেনশন কই পড়াশোনা, এটা বলতে পারো যে ফর্মুলাটা মনে করছে, দ্যাটস ওকে, ফিজিক্সে এই পর্যন্ত মার্জনা করা যায়, যে না ফর্মুলাটা মনে নেই, ডিডাকশন না মনেও থাকতে পারে। কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট তোমার যদি কেউ জিজ্ঞাসা করে যে দাদা ফটো ইলেকট্রিক ইফেক্ট কি, বলতে 11 12 তো ক বছর হলো পাস করে এলে, নিয়ে তুমি আমার বলতে লেগে কি একটা ছিল বুঝলি, নিয়ে ওখান থেকে কি একটা হতো, নিয়ে একটা কি করতাম, নিয়ে সেখান থেকে আইনস্টাইন বলে দিল এটা কিছু একটা হবে। মানে সূর্য রশ্মি যদি ক্যাথোডের উপরে যদি পড়ে তার উপরে মানে ওই যে মানে ফোটন কণাগুলো যখন পড়ছে যার কারণে ওই ইলেকট্রন গুলো মানে একটা পরমাণু যেটা বহিষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো তো ওই ফোটন কণাটা গ্রহণ করার পরে ওটা তো কিছুটা মানে একটা মানে একটা ওয়ার্ক ডান করলো ওইখান থেকে বেরোনোর জন্য, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি পাবে যেটা হচ্ছে মানে ওই ইয়েটাকে ছেড়ে একদম ইনফিনিটি দূরে আর কি। খুব ভালো কথা। তাহলে ফোটন ফোটন ইলেকট্রনকে ঠেলতে পারে, মানে ফোটনের ইলেকট্রন লাভ মেরে বার করতো, তাই তো? হ্যাঁ, তাহলে তার ছিলতে পারলো না বলো, লাভ মেরে বার করে দেবো, আমার বাংলা কথা বলে তোমার ঠিক আছে, তার মানে এ, মুখ্যমন্ত্রী বলছেন আমাকে সব লাভ মেরে বার করে দিল, সত্যি লাভ মেরে বার করেছে, তাহলে ওটা আসলে কি বটে, তাকে পুশ করে বুঝাবে কি বললাম? তাহলে গল্পটা হচ্ছে যে সো ফোটন ক্যান ইন্টারেক্ট উইথ ম্যাটার, তাই তো? কি বলে বোঝা গেল? দেখো আমি এখানে আগুন জ্বাললাম, তাহলে তুমি ওখানে শক্তি পেতেই পারো, তাপ শক্তি, তুমি গরম হতে পারো, কিন্তু তারপরে কি তুমি ধপ করে উল্টো পড়ে যাবে নাকি? তাহলে উল্টে যদি পড়তে হয় কাউকে, তো ইউ হ্যাভ টু ট্রান্সফার মোমেন্টাম অলসো। অনেক এনার্জি এনার্জি দিলে হবে না, আমি সূর্যে চলে গেলাম, আমি গলে পুড়ে মরে যাবো কিন্তু আমি ছুটে পালাবো না, ঠিক আছে? তো সান যদি এনার্জি দিতে হবে তাহলে সূর্য শুধুমাত্র কি হবে, যদি ফোটন কণা যদি শক্তি হতো, ইট ক্যান অনলি ট্রান্সফার এনার্জি, এনার্জি পেতে পারো, প্রচুর এনার্জি পেয়ে গেলে এনার্জি পেয়ে কি করবে সে তোমার ব্যাপার, ফোর্স দিতে পারতো না, তাই তো? ফোর্স দিতে দেওয়া মানে কি বলে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট মিনস ইউ আর ট্রান্সফারিং মোমেন্টাম আউট, বোঝা গেল লজিকটা? আইনস্টাইন থিওরিটা কেন ইম্পর্টেন্ট ছিল, ওই থিওরিটা একবার বাচ্চা ছেলের মতো থিওরি ছিল দেখবে, যা শক্তি দিল সেই শক্তির মধ্যে কিছুটা নিল, বাকি তো কিছুটা বার করতে গেল, বাকি তো নিয়ে পালিয়ে গেল, এইটার জন্য নোবেল প্রাইজ, সবাই জানে, তাই না? আমি তোমাকে কিছু করার কাজ করার কিছু দিলাম, বললাম যা হবে হবে, বাকিটা ফেরত দেবে, এতদিন তো জেনে এসেছি তোমার মা পয়সা দিল বাজার করতে, বাকিটা বাজার করে বাকিটা ফেরত দিয়ে দেবে, কনজারভেশন অফ এনার্জি, এটা যদি তোমার নোবেল দিয়ে দেবে। তুই প্রমাণ করো, আচ্ছা প্রমাণ হলো, তাহলে বাজার করার জন্য যে টাকা দিতে হবে সেই টাকাটা বাজার করতে হবে, আর বাকি টাকাটা আমাকে মাকে ফেরত দিতে হবে, মানে তুমি একটা থিসিস লিখে দিলে, হ্যাঁ, হবে, নোবেল দেবে? তোমার কি মনে হয় বাকিটা ঘাসছি বলছে, এই যখন ঘাস ফুল নাই বলছে মার্কেটে, ঠিক আছে? তাহলে এই কি চিবোচ্ছে বোঝা খুব মুশকিল, বুঝলে? তাহলে গল্পটা হচ্ছে এখানে, তাহলে বুঝো যেভাবে আইনস্টাইনকে ছোট করা হয়েছিল,
হ্যাঁ, তো ছুটি তো করা হয়েছিল, আমাদের কি বলা হতো? তো ওই রিলেশন তুমি নিজেই বুঝতে পারছো। তা আইনস্টাইনের কেন দরকার হলো? আইনস্টাইন একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে বোঝালো। বলো ওটা তো ঠিক আছে, দ্যাট ওয়াজ এ আলাদা থিং, ওটা আমি একটু ব্যাখ্যা করার জন্য বলছি, অন্যভাবে বলছি। তাহলে আইনস্টাইন বললো তাহলে ফোটনের ক্ষমতা আছে ইলেকট্রনকে ঠিলে বার করে দেওয়া, হুম, তাই তো? এবার ঠিলে বার করার জন্য শক্তি দিয়েছে, সে আলাদা ব্যাপার। তাহলে ক্ষমতা আছে না নাই? হুম, হুম। তাহলে ফোটন ইলেকট্রনকে ঠিলতে পারে, দ্যাট মিনস ফোটন ক্যান পুশ অ্যান ইলেকট্রন। এখন পুশ করা মানে কি বটে? ইউ হ্যাভ টু গিভ দ্য ফোর্স, তাই তো? ফোটন ক্যান গিভ দ্য ফোর্স টু ইলেকট্রন, অ্যান্ড ফোর্স মিনস রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ইলেকট্রন মোমেন্টামে কি হবে? একটা চেঞ্জ হবে। তাহলে ইলেকট্রনের জিরো অবস্থা ছিল মোমেন্টাম, এখন কথা হলো একটা নির্দিষ্ট মোমেন্টাম পেলো, সংরক্ষণ সূত্রে চলে আসে মোমেন্টামে, যে আমি জীবনে চেঞ্জ হতে পারবো। আমার মান যদি বেড়েছে তাহলে কারোর মান কমেছে। ভালো করে বুঝো, ফোটনে ইলেকট্রনটা মোমেন্টাম ছিল না, ইলেকট্রনটা একদিকে মোমেন্টাম নিয়ে চলে গেল, তাহলে বিফোর কলিশন কত মোমেন্টাম? কিছু ছিল না। ইলেকট্রন তো চুপচাপ বসে ছিল, ফোটন তো কোনো মোমেন্ট, শক্তির আবার মোমেন্টাম না, মাস নাই তো আমরা জানি, তাহলে মোমেন্টাম নাই। ঠিক আছে, শক্তির মাস নাই, মোমেন্টাম নাই। তাহলে এবার ইলেকট্রনটা মোমেন্টাম কোথায় পেলো বলো? তাহলে তো ফটোইলেকট্রিক ইফেক্ট কনজারভেশন অফ মোমেন্টামকে ভায়োলেট করে দেবে, দেবে না? তো দ্যাট ওয়াজ দ্য মাস্টারপিস অফ আইনস্টাইন। বলে চলে আসো ফোটনের ক্ষেত্রে, বলে m0 0। তো ফোটন হ্যাজ এনার্জি, এটা নিয়ে আমাদের কোনো অস্বীকার করার ব্যাপার নাই। তো ফর ফোটন দ্য রিলেশন ইজ ইকুয়াল টু পিসি, তাই না? স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, আইনস্টাইন একটা জিনিস নিল না, যেটা আবার ডিরাক নিয়ে দিল, প্লাস মাইনাস। আইনস্টাইন বলে কি এনার্জি ক্যানট বি নেগেটিভ। সো ঠিক আছে, ওকে। সো হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম ইজ ফোটন ইজ ই বাই সি, তাই না? মোমেন্টাম, ফোটনের মোমেন্টাম, ফোটন হ্যাজ এ মোমেন্টাম ই বাই সি। এই লোকে, এই ফোটনে আইনস্টাইন আগে একজন কাজ করে গেছে, তার নাম হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। সে বলেছে ই মাস্ট বি ইকুয়াল টু এইচ নিউ, তো এইচ নিউ বাই সি। ঠিক আছে, সো উই ক্যান রাইট দিস লাইক এইচ বাই নিউ বাই সি, c by nu, c by nu. Now c by nu equal to lambda, so h by lambda, so p equal to h by lambda. So a photon having wavelength lambda can be treated as a particle having momentum. তাহলে এতদিন পর্যন্ত যাকে তুমি তরঙ্গ তরঙ্গ বলছিলে, আলো তরঙ্গ, তাকে একটা কণা হিসাবে ট্রিট করতে পারবে। সো লাইট ক্যান বি ট্রিটেড অ্যাজ এ পার্টিকেল। না, ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল না, বলে নাই। ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিল কি বটে? এমিশন এনার্জি, মানে গাল যখন দেবো ছেড়ে ছেড়ে গাল দেবো, কন্টিনিউয়ালি গাল দিতে পারবো। প্যাকেট অফ এনার্জি, মাস বলে নাই, প্যাকেট অফ এনার্জিকে পার্টিকেল বলে নাই। মানে আমি যখন এনার্জি দেবো তখন কি হবে? পালসেটিং হবে, দিক 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 করে এনার্জি বেরোবে, কন্টিনিউয়াস এনার্জি বেরোবে, তা নয়। মানে টর্চ লাইট জ্বালছে, আমি বলছি সবসময় আলো বলছে, বুঝছে না, দিক 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 করবে। জীবন সেরকম যেমন হয় না, ওরকম করে আলো দিতে হবে, সব বস্তু এরকম দিবে অ্যাটমিক লেভেলে গিয়ে। এটা কি কিন্তু ওই এনার্জি প্যাকেটটাকে সে পার্টিকেল হয়নি তখন, এটা হচ্ছে কি বটে? এনার্জি ওয়াজ গিভেন ইন এ প্যাকেট। গরু যখন দুধ দিচ্ছে, যখন দুধ দুয়াচ্ছে তখন কন্টিনিউয়াস দুধ হচ্ছে। যখন তুমি দোকানে গিয়ে কিনছো, আমুল প্যাকেট করে দিয়ে নিচ্ছে, আমুল দুধের প্যাকেট, তা দুধ তো কিসে আসছে? বলছে গরু যখন দেবে দেবে, কিন্তু যখন সেটা সাপ্লাই হবে, কি হবে? আমুল কি হবে? একটা হট পাইপ লাগিয়ে দেয় নাকি? বালতি নিয়ে চলে গেলে আবার দুধ নিয়ে এলে, দোকানে দোকানে একটা হট পাইপ লাগানো আছে আছে, তাহলে দুধটা কিসে সাপ্লাই হচ্ছে? প্যাকেটে। হ্যাঁ, আছে কি নাই? তাহলে ও সিদ্ধান্ত নিলে কি বলে, সবকিছু পাইপ লাইন হবে না, প্যাকেটে প্যাকেটে আসবে। কিন্তু ওই প্যাকেটটা যে পার্টিকেল, সেটা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক একবারও বলে নাই। কি বলে বোঝা গেল? ইট ওয়াজ দ্য আইনস্টাইন বলে কি বলে, দ্যাট এনার্জি প্যাকেট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ পার্টিকেল, যার মোমেন্টাম কত হবে? E। এই জন্য কিন্তু এটা হলো, এটা হলো মিরাকল অফ ডি ব্রগলি, বলে তাহলে ল্যামডা ইকুয়াল এইচ বাই পি। এবার ডি ব্রগলি ক্যালকুলেট, এই ছিল সাংঘাতিক জিনিস। ঠিক আছে, এত কষ্ট করলো আইনস্টাইন, এই বলে দাঁড়ালো। এবার ডি ব্রগলি তার থিসিস দিচ্ছে, অতএব বল না, সো কি বললো, এবার ডি ব্রগলি তার ক্যালকুলেশন করলো। সো ল্যামডা ইকুয়াল টু, দেখো, এটার জন্য নেবো, এটার জন্য নেবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল
তাহলে নোবেল কিন্তু প্রচুর ছড়িয়ে আছে মার্কেটে, যে কোনো ইকুয়েশন থেকে শো বলে একটা কিছু করে দিতে পারো। প্রচুর ইকুয়েশন দেখেছি তুমি, শো বলে একটা কিছু বার করে দেবে, শো। এই যে দেখো আইনস্টাইন কিন্তু এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছিল, দ্যাট নেগেটিভ সাইন, ঠিক আছে। ডিরাক বললো যে হবে না, কে বলেছে এনার্জি নেগেটিভ হয় না, আমরা দেখতে পাই না বলে কি হবে না, হবে। সো উই হ্যাভ এ অ্যান্টি পার্টিকেল, কি পাবো আমরা, কি পাবো, অ্যান্টি পার্টিকেল পাবো, ইলেকট্রন অ্যান্টি পার্টিকেল, পজিট্রন, অ্যান্টি প্রোটন, আমি মাইনাস নিলে পাবো। গড পার্টিকেল গুলো কি বলবো? গড পার্টিকেল তো না, ঠিক আছে। যেমন কোহলিকে বলে কিং কোহলি, তোর বাবার নাম কিং লিখেছিল নাকি? হ্যাঁ, নাকি? তাহলে ওটা একটা ফ্যান্সি নাম, বলে না, বলে না, ঠিক আছে। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, কোথাও মাস্টার ব্লাস্টার লেখা আছে অ্যাডমিট কার্ডে, সচিন তেন্ডুলকর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, বা গড অফ ক্রিকেট, ইট ওয়াজ আ টাইটেল গিভেন, ঠিক আছে। হ্যাঁ, এবার যখন দেখো ভগবান কাকে বলে, হয় আমি বুঝতে পারি যে এই অসীম ক্ষমতার মালিক, তাহলে তাকে ভগবান করবে, অথবা তুমি তার সম্বন্ধে কিছু জানো না, এটাও ভগবান। তুমি খেয়াল করে দেখো আগেকার দিনে সূর্য ছিল ভগবান, বাতাস ছিল ভগবান, আমাদের ভারত আমাদের যতগুলো দেখো না, জল, বাতাস, বজ্র বিদ্যুৎ, বিদ্যুৎ, এটা ভগবান ছিল না। কেন? কারণ মানুষ বুঝতে পারে যে কি করে হতে পারে এটা। কিন্তু এটা বুঝতে পারছে যে ওদের গায়ে যদি পড়ে শেষ, খতম হয়ে যাবে, অসীম শক্তি, ঠিক আছে। মানুষ এগুলো কি করলো, পুজো করতে লাগলো দ্য অলমাইটিজ। এগুলো কি বলে, গড, দ্য কনসেপ্ট অফ গড। আর ফেইনম্যান বলেছিল যে যখনই তুমি বিজ্ঞান ঢুকে দেবে, তাহলে ভগবানের কাছ থেকে ভগবানত্ব কেড়ে নেবে। যেই তুমি বুঝতে পারলে আচ্ছা দুটো মেঘে মেঘে ঘর্ষণ হচ্ছে নে ওখানে স্ট্যাটিক কারেন্ট যাচ্ছে, তখন তুমি বলবে ইন্দ্র দেবতা আছে ওখানে, বলবে। বলে দিলে এইদিকে বাতাসের চাপ কমে গেছে, জলীয় বাষ্প ঢুকে গেছে, বাতাস হালকা হয়ে গেছে, ওখানে জলীয় বাষ্প ঢুকে নেয়, বাতাস পাড়িয়ে চলে গেলো, ঝড় চলে এলো, এবার কোথায় চলে গেল, বরুণ দেবতা। তাহলে বিজ্ঞান কি করবে, ভগবানের কাছ থেকে তার যে গডনেস সেটাকে কেড়ে নেবে। যতদিন মতো কাটতে না পারবে তখন তো বিজ্ঞান থাকবে, ভগবান থাকবে। কি বলে বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে গল্প, ক্লিয়ার। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফেইনম্যান, যে ততক্ষণ পর্যন্ত বিজ্ঞানে ভগবান থাকবে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান কি হবে সেই ঘটনাকে ব্যাখ্যা করতে না পারবে। খাদ্য করে দেবে, কিন্তু এনার্জিটা কোথা থেকে আসছে? কি এনার্জি? এগুলো যে ঘটনাগুলো ঘটছে, আচ্ছা তো বলো, বায়ু প্রবাহ সম্বন্ধে কি আর জানার ব্যাখ্যা আছে বলো? জলটা উপরে উঠে গেল, কেন বলছো? এনার্জি কিছু না আছে। কোথায় এনার্জি? এনার্জি তো ডিফাইন করেছে না, বৃষ্টিব্রহ্মাণ্ড সৃষ্টি করার লজিক আছে আমাদের, ঠিক আছে। দেখো তুমি যদি বলো আমি গুঁড়ো ধরে থাকবো, তোমার বাবাকে বলো আমি বাবা এটা, তার বাবাকে বলবো, তার বাবাকে, এবার তো বাবাটা দরকার আছে কিনা বলার, এটা হচ্ছে প্রশ্ন। ওটা জেনে কি দরকার আছে তোমার? যদি সেইটা দরকার তুমি বললে তুমি লিড বলতে গেলে মানে তোমার বাবার নাম কি বললে, তার বাবার নাম কি বললে, তার বাবার নাম কি বললে, তা তুমি বাবার নাম জিজ্ঞাসা করে দিয়েছো, তুমি কি জিজ্ঞাসা করবে ভাই? আমি তো চাকরি করতেছি এটা, আমি একটা আইটি বা ফার্মে চাকরি করতে গেছি, আমি কম্পিউটার কোডিং করবো, তো আমার বাবার নামটা কি লাগবে? সো ইট ইজ নট নেসেসারি। বিজ্ঞান কিন্তু, বিজ্ঞানের কাছে এই প্রশ্নের কোনো মানেই নেই, তাই না? হোয়াট ওয়াজ বিফোর দ্যাট, হোয়াট ওয়াজ বিফোর দ্যাট মানে বিজ্ঞান তোমাকে প্রশ্ন করে সাহসই দেয় না ওটা। বিজ্ঞান এই প্রশ্ন করে যদি না হতো কি হতো, আরে যদি না হতো তা কি হতো, তা কি হবে বিজ্ঞান কি করে বলে বলো? হলে তবে তো বিজ্ঞান। যদি কোনো ঘটনা না ঘটে তাহলে কি হবে, তা কি কি বিজ্ঞান আছে বলো? বলে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি তখন কি ছিল, আর তুমি নিজেই বলছো যে সৃষ্টি যখন হয় নাই, তাহলে কি ছিল? তাহলে কি ছিল গো তুমি জানো? বিজ্ঞান তো বলেছে শুরু হলে তবে তো বিজ্ঞান হবে, তুমি বলো তখন ভগবান ছিল। বিজ্ঞান তর্ক করতে যাবে না, কারণ বিজ্ঞানে কি বলে শুরু হওয়ার পর থেকে তুমি ভগবানকে নিয়ে আসো, বিজ্ঞান বলে ঢুকাও তারপর থেকে ভগবান কোথাও, কি ইকুয়াল যেহেতু ইউনিভার্স সৃষ্টি হয়ে গেল, আমরা ধরি যখন শুরু হলো তখন সময় শুরু হলো, বলো তারপর তুমি কোথাও ভগবানকে ঢোকাতে হবে দেখছি আমি, যে এই ঘটনার জন্য ভগবান দায়ী। এবার তুমি বলবে না ওই বোমটা ফাটিয়েছিল তো ভগবান, ঠিক আছে, ব্রহ্মাণ্ড শুরু হলো, বিগ ব্যাং, কে বোম ফাটিয়েছিল? বলো ভগবান ফাটিয়েছিল। আমাদের বিজ্ঞান কি বলবে, দেখো ভাই ওই টি করলে জিরো পর থেকে আমি আছি, তো ও যদি বোম ফাটায় তাহলে কোথাও না কোথাও তো ওর একটা ট্রেস ধরা পড়বে, যে গুলি করে মেরে দিয়ে চলে গেল এখানে ঘটনাতে, তার বাইক তার গুলি কোনোটা নিশানা পাবে তো।
ঘটনা ঘটার আগে তার তুই বলবে কি বলে ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটবে, পুলিশ লাগিয়ে চলে যাবে, তাতে হয় না। ঘটনা ঘটার পর পুলিশ তদন্ত করে, আগে তুমি বলে তদন্ত করলাম যা, তদন্ত করলাম তো প্রথমে। হুম, ভগবান আছে, কিছু একটা হবেই, তদন্ত করা আগে, করবো তদন্ত, কি তদন্ত করবে, ঘটনা ঘটবে তারপর তদন্ত, বিজ্ঞান তারপরে আসবে, তাই না? এই বিজ্ঞান কি বলবে যে হ্যাঁ ঠিক আছে, গুলি টুলি পাওয়া গেছে মানে একটা কেউ না কেউ গুলি করেছে, আর কারো বুঝতে পারে, বিজ্ঞানের ওরও হয় না, বিজ্ঞান বিজ্ঞানের মতো বলবে, আর ভগবান ভগবানের মতো বলবে। যারা ভগবান তত্ত্বে বিশ্বাস করে তারা বিজ্ঞানকে বিশ্বাস করবে। আর বিজ্ঞান তো কখনো বলো নাই যে তুমি ভগবানকে বিশ্বাস করো কি করো না করো, তোমার ব্যাপার, তুমি যা খুশি করতে পারো। সমস্ত বৈজ্ঞানিক তো ভগবানকে বিশ্বাস করে, ঠিক আছে, তাহলে তো স্পিরিচুয়ালিটি, তার সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। এবার তুমি জোর জবরদস্তি করে কি করবে? হ্যাঁ, বিজ্ঞানের মধ্যে ভগবানকে ঢোকানোর চেষ্টা করবো, ভগবানের মধ্যে বিজ্ঞানকে ঢোকানোর চেষ্টা করবো। কারণ কি বলে, বিজ্ঞান একটা স্ট্যাম্প, জানো তো, বিজ্ঞান হচ্ছে একটা স্ট্যাম্প। যখনই বলবো না একটা বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করা হয়েছে, লোকে বলে আচ্ছা ঠিক আছে, এই তো ভালো হবেই, এটা অথেন্টিক। তাহলে কোনো জিনিসের অথেন্টিকেসির জন্য কি হয়, এই বিজ্ঞান নামটা খুব ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক প্রস্তুতে গরুর দুধ থেকে তৈরি করা মালায়, এই যে বৈজ্ঞানিক জন্য না, তোমার লোকে কি হবে বলো তো, এটা আর ঠিক, এই গরু থাকুক না থাকুক, এটা দারুণ মালাই হবে, কারণ বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করা হয়েছে, ঠিক আছে। বায়োলজি যেগুলি নিউট্রিশন ফ্যাক্টর তুমি লিখে লিখে বটে, এত এত জিনিস আছে, ক্যালোরি আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, এ তো আছেই আছে, তাছাড়া কোথা থেকে লিখছো? এবার কোনো একটা প্যাকেটে কিছু লেখা নাই, হ্যাঁ, তো কিছু নেই, তো জল বিসলারি বলে এত ক্যালসিয়াম আছে, এত মিনারেল আছে, তাই না, মিনারেল ওয়াটার নিশ্চয়ই মিনারেল আছে, মিনারেল ওয়াটার। তুমি যদি কোনোদিন সন্ধ্যে দিকে বা রাতের দিকে বর্ধমান স্টেশনে থাকো, যাও, মানে আমরা যখন পড়তাম তখন তো আমাদের রাতে আসতে হতো, বর্ধমানে 6 নম্বর বা 7 নম্বর প্ল্যাটফর্মে ওদিকে অনেকে দেখবে না ট্রেনের মধ্যে ঝাঁট দেয়, হ্যাঁ, ওইগুলো জোগাড় করে প্লাস্টিকের বোতলগুলোকে 6 নম্বর প্ল্যাটফর্মে এসে জলটা ভরে ধুয়ে, ওদের একটা মেশিন আছে, বাতাস দিয়ে ফুলে দেয়। আমরা তখন থাকতাম তখন রাত্রি 10টা 11টার সময়, হোস্টেলে কি হতো, হোস্টেল তো খাওয়া দাওয়া ভালো হতো না। এবার কি হতো, 10:30 বা 11টার সময় খেতাম, খেতে আসতাম। আমরা এই 8 নম্বর বা 9 নম্বর প্ল্যাটফর্ম পেছন থেকে ভালো খাবার দোকান ছিল, 10-12 জন ছেলেপেলে এসে খাবার খেতে আসতাম, দেখতাম ওই যে একটা সেই এয়ার পাম্প আছে বুঝলে, পটাক করে দিলে আবার সুন্দর বোতলটা ঠিক হয়ে যাবে, দুমড়ানো মুচড়ানো বোতলটা আর সুন্দর হয়ে গেল, ঠিক আছে। আর বিসলারি ফিসের তো লেভেল লাগানো আছে, সাটা করে মেরে দিল, ওই প্ল্যাটফর্ম থেকে জল ভরে দিল, ফেভিকুইক টাক 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 করে যাতে মেরে দিয়ে বোতলটা লাগিয়ে দিল, যখন খুলবে তখন দেবে কি সুন্দর কাট 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 করে খুললো। এত বোতল বিসলারি রেল নীল, ওরা কোথা থেকে পাবো বল? আমি recycle ওগুলো পরিবেশ দূষণ করছে না, ঠিক আছে, পরিবেশের ভালো কাজ করছে, হ্যাঁ, এদিকে অসম্মান করা যাবে না, তাই না? এবার তুমি কি করলে বল, আচ্ছা বিসলারি, জলটা খেয়ে নিলে, কারণ তুমি জানো কি বটে, বিসলারি বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করে। এবার তোমাকে একটা বোতল দিয়ে দিলে যার লেভেল নাই, তুমি কিছুতেই খাবে না, ঠিক আছে, কি বলা করতে বলে, তাহলে সমস্যাটা এখানেই। তাহলে এই পদ্ধতিটা আসবে পড়ে, এর পরের দিন আমরা দুটো জিনিস পড়বো এরপরে। এরপরে দেখো রিলেটিভিটিতে আমাদের আর 3টে জিনিস পড়ে থাকবে, 3টে জিনিস বলা ভুল, বেসিক্যালি দুটো জিনিস পড়ে থাকবে। একটা হচ্ছে ডপলার ইফেক্ট এবং তার সংক্রান্ত অ্যাবারেশন ট্যাবারেশন যেগুলো থাকবে, ঠিক আছে। আর একটা হচ্ছে স্পেস টাইম, ঠিক আছে, স্পেস টাইম ডায়াগ্রাম, এই দুটো জিনিস পড়ে থাকবে। ডপলার ইফেক্ট আমাদের একদিন লাগবে, স্পেস টাইমটা 2 দিনের মতো লাগবে, ঠিক আছে। এই কনসেপ্ট আমাদের দিন দুয়েকের মতো লাগবে, তাহলে আমাদের 3 দিনের মধ্যে রিলেটিভিটি পোর্শনটা শেষ হয়ে যাবে, ক্লিয়ার? তারপর তো আমাদের 10 ডায়াগ্রাম আছে। কি ডায়াগ্রাম?